ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা মূলত Next.js টা নিয়ে একটু এক্সপ্লোর করব। Next.js টা কিভাবে এক্সিকিউট করতে হয় বা এটা আসলে কিভাবে কাজ করে। React থেকে আসলে যখন আমরা React দিয়ে অনেক অ্যাপ্লিকেশন বানাইছি, বানানোর পর আসলে Next.js টা আসলে আমরা কেন ইউজ করব, কেন আসলে এটা আমাদেরকে অ্যাডভান্স করে দিচ্ছে সেগুলো জানবো। তো প্রথমত হচ্ছে এই ভিডিওটা দেখতে গেলে বা এই ভিডিওর কনসেপ্টগুলো জানতে গেলে আসলে React জানা থাকা লাগবে। React যদি আমরা কেউ না জানি তাহলে কিন্তু আমাদের Next.js টা শিখতে একটু প্যারা হতে পারে। তো আমরা চলে যাব হচ্ছে মূল ভিডিওতে। আমরা মূলত আজকে Next.js এর বেসিক সবকিছুই আমরা মূলত একটু এক্সপ্লোর করব। তারপর হচ্ছে আমরা আস্তে, আস্তে ধীরে, ধীরে ডিপে যাব। তো শুরু করার জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমাদের Next.js এর একটা প্রজেক্ট সেটআপ করতে হবে। তো প্রজেক্ট সেটআপ করার জন্য আমরা চলে যাব হচ্ছে Next.js এর ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে দেখতে পারবো যে আমরা এখানে গেট স্টার্টেড নামে একটা বাটন আছে, সেখানে ক্লিক করব। এটা হচ্ছে Next.js এর ওয়েবসাইট। তো ক্লিক করার পরে এখানে অনেক ডকুমেন্টেশন আছে। ডকুমেন্টেশন গুলাকে আমরা চাইলে পড়তে পারি। পরে তারপর হচ্ছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত জানতে পারি আরো। তো আমরা সেগুলো দেখব না। আমরা চলে যাব হচ্ছে সরাসরি ইনস্টলেশন প্রসেসে। ইনস্টলেশনে যাওয়ার পর আমরা আসলে যেটা ইউজ করি, আমরা মূলত সবসময় npm দিয়ে কাজ করি। অনেকে pnpm কাজ করে। যারা যেটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা ইউজ করতে পারেন। তো আমরা মূলত এখন হচ্ছে npm টা দিয়ে কাজ করব। আর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা কাজ করব যে আমরা এখান থেকে এতটুকু জায়গা আগে কপি করে নেব। ঠিক আছে? এতটুকু জায়গা কপি করব। আমরা বাকিটা কপি করতেছি না, তার একটা কারণ আছে, রিজনটা আমি বলতেছি একটু পরে। আমরা চলে যাবো হচ্ছে ডাইরেক্ট VS কোডে। যাওয়ার পর আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ধরেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমরা Next.js এ গেলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা ধরেন নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার নেক্সট ছোট দিতে হবে Next.js দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এই ফোল্ডারটা সিলেক্ট করার পর আমার ফোল্ডারটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে? এখন আমরা কি করব? টার্মিনাল ওপেন করব। টার্মিনাল কিভাবে ওপেন করে? কন্ট্রোল জে দিয়ে আমরা টার্মিনালটা ওপেন করলাম। করার পর আমরা চলে যাব হচ্ছে গিট বেসে। গিট বেসে যাওয়ার পর আমরা এখানে হচ্ছে যেটা কপি করে আনছিলাম আগে সেটাকে আমরা পেস্ট করে দেব। দেওয়ার পর তারা আমাদেরকে একটা কোয়েশ্চেন করবে। সেই কোয়েশ্চেনটা হচ্ছে ঠিক এরকম যে আমাদের প্রজেক্টের নাম কি হবে? যেহেতু আমরা আমাদের যে Next.js যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেটার ভিতরে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করতে চাই। আমরা নতুন করে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে করতে চাই না। সেহেতু আমরা এখানে একটা ডট দিয়ে দিব। আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা এই জিনিসটা কেন কপি করিনি। কারণ এটা কপি করার মানে হচ্ছে এখানে আমরা নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করব যেটার নাম হচ্ছে my app দিব আমরা। সেটা আমরা করতে চাই না। আমাদের ফোল্ডার যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে Next.js, তো সেটার ভিতরে আমরা করতে চাই। তাই আমরা ডট দিয়ে দিব এবং সেটাকে আমরা এন্টার করে দিলাম। এখন আমরা কি TypeScript ইউজ করতে চাই কিনা? না, আমরা TypeScript ইউজ করতেছি না এখন। আমরা JavaScript দিয়ে কাজ করব। তারপর হচ্ছে এখানে কি ESLint সেটআপ করতে চাই? হ্যাঁ, অবশ্যই করতে চাই। তারপর আমাদের Tailwind CSS লাগবে? হ্যাঁ, অবশ্যই Tailwind CSS লাগবে। তারপর হচ্ছে সোর্স ডিরেক্টরির ভিতরে কি আমরা প্রজেক্টটা রাখতে চাই কিনা? হ্যাঁ, অবশ্যই রাখতে চাই। ইয়েস। তারপর হচ্ছে আমরা কি এটার ডিফল্ট রাউটারটা ইউজ করতে চাই কিনা অ্যাপ রাউটারটা? হ্যাঁ, অবশ্যই অ্যাপ রাউটার ইউজ করতে চাই। তারপর হচ্ছে আমরা তাদেরকে টার্বো প্যাক যেটা আছে সেটাকে ইউজ করতে চাই। হ্যাঁ, অবশ্যই ইউজ করতে চাই। তারপর এইখানে একটা জিনিস তারা করছে কি, তারা হচ্ছে ইম্পোর্টের যে একটা আ ফাংশনালিটি আছে সেটাকে একটু নতুনভাবে তারা ইন্ট্রোডিউস করাইছে এখানে @ দিয়ে। তো আমরা আসলে React এ একভাবে করতাম, এখানে সেম ভাবে করা যাবে। বাট এখানে হচ্ছে তারা নতুন করে একটা ভার্সন আমাদেরকে দিছে যেটা কিনা আমরা ইউজ করব। তো সেটার জন্য আমরা এখানে কোনো কাস্টমাইজ করব না। নো দিয়ে দিলাম। তারপর সেটাকে হচ্ছে সেটআপ করে দিবেন। আমরা দেখব আসলে এখানে ইম্পোর্টের ফাংশনালিটিটা কিভাবে কাজ করে, কিভাবে একটু ভিন্ন। আমরা যখন ইম্পোর্ট করব তখন আমরা দেখে নিতে পারব। তো এক্ষেত্রে এটা সেটআপ হচ্ছে, সেটআপ হতে কিছুটা টাইম নিবে। হ্যাঁ, গ্রেট। তো আমাদের প্রজেক্টটা কিন্তু সেটআপ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা আসলে React এ যে কাজটা করতাম, আমরা সুন্দর করে npm rundev করে দিতাম যেখানে আমরা প্রজেক্টটা শো হতো। তো আমরা সেই কাজটাই করব। আমরা npm rundev করে দিব। rundev করে দিলে আমাদের প্রজেক্টটা কিন্তু একটা লোকাল হোস্টে ক্রিয়েট হয়ে যাবে এবং আমরা কিন্তু সেখান থেকে কন্ট্রোলে চাপা দিয়ে ক্লিক করে দেখতে পারি। এই যে আমাদের এখানে প্রজেক্টটা চলে আসছে। আমাদের মূলত এই জিনিসটা হচ্ছে React এ আমাদের থাকতো। এভাবে React.js লেখা থাকতো। এখানে আমাদের Next.js লেখা আছে। আমরা এখানে যে জিনিসটা কোথা থেকে আসলো সেটা আমরা একটু এক্সপ্লোর করব। তারপর আমরা আস্তে, আস্তে ডিপে চলে যাব। ঠিক আছে? তো এখানে যে এসআরসি এর ভিতরে একটা এফ ফোল্ডার আছে। এফ ফোল্ডারের ভিতরে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের page.js নামে একটা ফাইল আছে এবং layout.js নামে একটা ফাইল আছে। তো Next.js এর ডিফল্ট আমাদেরকে এই ২ টা জিনিস ক্রিয়েট করে দিয়েছে। আমাদের React এ কি হইতো app.js, app.jsx ছিল একটা, আবার app.css ছিল একটা। সেটার মধ্যে আমাদের কিছু জিনিস থাকতো।
তো আমরা চাইলে এখান থেকে এই পেজেস এর ভিতরে সবকিছু আমরা চাইলে রিমুভ করে দিতে পারি। রিমুভ করে দিয়ে আমাদের নিজের মতো করে একটা কিছু লিখে দিই, যেটা কিনা থাকবে হচ্ছে div দিয়ে আমরা দিলাম, তারপর দিলাম হচ্ছে hello। ঠিক আছে? hello দিলাম। hello দেওয়ার পর কি হইছে? আমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে চলে যাই, চলে যাওয়ার পর দেখবো আমরা এখানে সরাসরি আমাদের hello জিনিসটা চলে আসছে। ঠিক আছে? আমাদের আগের জিনিসগুলো তো রিমুভ হয়ে গেছে। আচ্ছা। তো এই জিনিসটা কি হইছে? এই জিনিসটা হচ্ছে আমরা অ্যাপ ফোল্ডারের ভিতরে আমরা যে কাজগুলা করতেছি সেটা হচ্ছে আমাদের মেইন লেআউট বা মেইন ফোল্ডারের কাজগুলা হবে, এবং এটা হচ্ছে আমাদের পেজ যেটা কাজ করতেছে সেটা হচ্ছে হোম পেজ হিসেবে কাজ করবে। Next.js সেটা হচ্ছে ডিফল্ট সেটা দিয়ে দেয়, এবং এইখানে যে page.js যে নামে খোলা আছে সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না চাইলেই। সেটা হচ্ছে যেভাবে তারা দিছে page.js সেভাবেই আমাদের করতে হবে। আমরা যখন রাউটিং নিয়ে কাজ করব তখন জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতে পারবো যে আমরা আসলে page.js কেন আসলে আমরা ক্রিয়েট করি। ঠিক আছে? তারপরে এখানে যাওয়ার পর একটা লেআউট নামে একটা জিনিস আমরা দেখতে পারতেছি, লেআউট.js। এটা আসলে কি? এটা আসলে হচ্ছে আমাদের রিঅ্যাক্টে আমরা যেভাবে কাজ করতাম, যে লেআউট নিয়ে রাউটিং নিয়ে কাজ করতাম। তো সেইখানে হচ্ছে আমরা কি করতাম? আমরা আউটলেট হিসাবে জিনিসটাকে ইম্পোর্ট করাইতাম। তারপর হচ্ছে উপরে আমরা নেভবার, ফুটার, নিচে ফুটার সবকিছু আমরা দিতাম। দিয়ে তারপর হচ্ছে স্পিনার লাগাইতে চাইলে স্পিনার লাগাইতাম। অনেক কিছু কাজ করতাম রিঅ্যাক্টে। তো সেখানে হচ্ছে কি করছে তারা? লেআউট.js এর ভিতরে লোড লেআউট নামে একটা ফাংশন তারা এক্সপোর্ট করতেছে, এবং এইখানে চিলড্রেন নামে জিনিসটাকে তারা ক্যাচ করতেছে। চিলড্রেন কি? মানে হচ্ছে ধরেন এখানে আমরা যদি একটা নেভবার লাগাই দিই, আসলে লাগাই দিই হ্যাঁ পেলেই সমস্যা নাই। আমরা হচ্ছে নেভবার যদি আমরা ক্রিয়েট করি, ধরেন আমরা নেভবারটা ক্রিয়েট করলাম। আচ্ছা, এখানে ভি দেওয়ার পরে আচ্ছা, তারপর আমরা দিলাম হচ্ছে হোম, এটাকে কাটি। হোম দেওয়ার পরে আমরা দিলাম হচ্ছে অ্যাবাউট দিলাম। এখন যদি আমরা দেখি এখানে আমাদের জিনিসটা কিন্তু চলে আসছে। তারপরে আমরা কি করতাম? আমরা ফুটার একটা নিতাম, নিচে ফুটার দিতাম সুন্দর করে। আমরা ফুটার দিয়ে দিই। ফুটারটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আমরা দিয়ে দিতে পারি দিস ইজ ফুটার। তো এটা যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের এখানে চলে আসছে। দেখতে একটু বিশ্রী লাগতেছে। আমরা একটু স্টাইল করে ফেলে এটাকে। আমরা চারদিক থেকে আমরা HTML এর ভিতরে একটা ক্লাস নেম দিয়ে দিই, যেটা এখানে আছে মার্জিন। সব দিক থেকে তুমি 6 নিয়ে নাও। সব দিক থেকে 6 নিলে মার্জিনটা এখানে চলে আসছে, এবং আমরা একটা কাজ করতে পারি। এখানে আমরা ক্লাস নেম দিতে পারি যে মার্জিন ওয়াই দিয়ে তুমি হচ্ছে সব দিক থেকে ওয়াই, শুধু ওয়াই দিক থেকে 6 নাও, এবং 6 পিক্সেল তোমরা এখানে হচ্ছে কাজ করো, এখানে কাজ করো। ঠিক আছে? তো আমার জিনিসটা তৈরি হয়ে গেছে। এখন এই যে এতটুকু জায়গা আছে, এতটুকু জায়গার ভিতরে আমরা যাই কাজ করব সব হচ্ছে আমাদের কি? চিলড্রেনের কাজ। ঠিক আছে? আমরা যতগুলা রাউটিং পেজ তৈরি করব, একটা যেহেতু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, ভিতরে যতগুলা পেজ ক্রিয়েট করব সবগুলো হচ্ছে এই চিলড্রেনের ভিতরেই থাকবে। ঠিক আছে? আর এই জিনিসটা যেহেতু লেআউটের মধ্যে আমরা দিয়ে দিছি, তার মানে কি বাই ডিফল্ট প্রত্যেকটা পেজে হচ্ছে নেভবার এবং ফুটারটা সবসময় থাকবে। তো এটাই হচ্ছে মূলত পেজ.js আর লেআউট.js এর মধ্যে যে কাজটা, এটা আসলে এভাবেই কাজ করে। আমরা যদি আমাদের একটু স্লাইডে ফেরত যাই, যে আমরা দেখলাম যে আসলে অ্যাপের ভিতরে page.ts লেখা আছে, এখানে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করছি তাই জেএস লিখা। তো পেজ.js কিভাবে কাজ করে সেটা হচ্ছে হোম পেজ হিসেবে, ডিফল্ট হোম পেজ যেটা সেটা হিসেবে কাজ করতেছে, এবং লেআউট যেটা সেটা হচ্ছে আমাদের কমন লেআউট হিসেবে আমাদের কাজ করতেছে। ঠিক আছে? তো আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা সার্ভার ভার্সেস ক্লায়েন্টটা এখন দেখতেছি না। আমরা লেআউটটা যেহেতু দেখছি, লেআউটটা নিয়ে আরেকটু কাজ করতে পারি। আমরা মূলত লেআউটে কিভাবে চিলড্রেনটা আসে সেটা দেখলাম। এখন আমরা আরেকটা জিনিস যদি এক্সপ্লোর করি তাহলে জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা অনেক কিছু ক্লিয়ার হতে পারবো। আমরা রিঅ্যাক্টে কি করতাম? আমরা যখন কোনো কিছু রাউটার সেটআপ করতাম, রিঅ্যাক্ট রাউটার ডম ইউজ করতাম, এবং সেখানে হচ্ছে আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করে তারপর সেটাকে আমরা রুটের মধ্যে আমরা এনে, বা লেআউট যেটা আমরা ক্রিয়েট করতাম সেটার মধ্যে রিঅ্যাক্ট রাউটার ডম ইউজ করে, হ্যাঁ, তারপর হচ্ছে সেটাকে আউটলেটের মধ্যে আবার দেখাইতাম। তো আমি যদি এখানে একটা হিট করি, যেমন হচ্ছে আমরা অ্যাবাউটে যদি আমরা হিট করি, ধরেন আমরা হিট করলাম। ঠিক আছে? তো এখানে হচ্ছে বাই ডিফল্ট এরর দিবে, কারণ এই পেজটা আমরা এখনো ক্রিয়েট করিনি। তো রিঅ্যাক্টে আমরা যেভাবে করতাম সেটা থেকে Next.js একটু ডিফারেন্ট ভাবে কাজ করে। এখানে কিছুই করা লাগে না। এখানে জাস্ট সিম্পলি যেটা হয়ে যায়, যেভাবে কিভাবে কাজ করে, যেমন আমরা এই অ্যাপের ভিতরে, অ্যাপ ফোল্ডারটার ভিতরে কিন্তু আমরা কাজ করতেছি। এই যে লেআউটটা কিন্তু সম্পূর্ণ এই অ্যাপ ফোল্ডারটার লেআউট। ঠিক আছে? আর এই যে পেজ যেটা আছে সেটা কিন্তু এই অ্যাপ ফোল্ডারটার ডিফল্ট পেজ। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা এই অ্যাপের ভিতরে যে কোনো ফোল্ডার যদি আমরা বানাই, এবং সেই ফোল্ডারের যদি একটা পেজ আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে সেটা ওই রাউটার হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। ডিফল্ট রাউটার হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমরা এখানে একটা কাজ করি, আমরা অ্যাবাউট লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করি। ক্রিয়েট করার পরে আমরা যে জিনিসটা করতে পারি, আমরা এখানের মধ্যে একটা পেজ ক্রিয়েট করলাম। page.js আমরা ক্রিয়েট করলাম। করার পরে আমরা আরেকসি দিলাম। দেওয়ার পরে যদি আমরা দেখি, এখানে আমরা সবকিছু একটু অ্যাবাউট পড়ে দিই।
আমাদের সুবিধার জন্য অ্যাবাউট যদি আমরা করলাম, এখন যে জিনিসটা হবে আমরা এখানে লিখতে পারি যে দিস ইজ অ্যাবাউট পেজ, ঠিক আছে? দিস ইজ অ্যাবাউট পেজ। এটা লেখার পর আমরা যদি চলে যাই আমাদের মেইন ইয়েতে, তারপর যদি আমরা এখানে ব্যাক করে আসি, আসার পর যদি আমরা আবার অ্যাবাউট এ হিট করি, তাহলে একটা ম্যাজিক হবার কথা। এই যে আমাদের কিন্তু এই চিলড্রেন যে জিনিসটা ছিল লেআউটের ভিতরে যে চিলড্রেনের যে জায়গাটা ছিল, সেখানে কিন্তু অ্যাবাউট একটা রাউটার তৈরি হয়ে গেছে এবং রাউটার হিট করার পরে কিন্তু অ্যাবাউটের ভিতরে এই জিনিসগুলো কিন্তু চলে আসছে। তো রাউটিংটা আসলে Next.js এ এইভাবেই কাজ করে। এই সুন্দর ইজিয়েস্ট একটা ওয়েতে কিন্তু আমরা কাজ করাইতে পারি। তো এটা হচ্ছে Next.js এর অ্যাডভান্স একটা ফিচার। তো আমরা এটা নিয়ে আরো বিস্তারিত জানবো একটু পরে, যখন আমরা ডাইনামিক রাউটিং নিয়ে কাজ করব, তারপর রাউটিং এ আরো বিষয় সম্বন্ধে জানবো, একটু ডিপে যাব, তখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত জিনিসটা এভাবেই আমরা আসলে এইভাবে পেজটা কিন্তু এভাবেই ক্রিয়েট করতে হয়। যে নামে আমরা হচ্ছে ফোল্ডারটা ক্রিয়েট করব, তার নামে যদি আমরা ওই ফোল্ডারের ভিতরে একটা পেজ ক্রিয়েট করে দিই page.js নামে, অথবা tsx বা টাইপস্ক্রিপ্ট ইউজ করতে পারি ts দিয়ে, তাহলে যে জিনিসটা হবে ওই ফোল্ডারের নামে একটা রাউটার ক্রিয়েট হয়ে যাবে, যেখানে আমরা হিট করে সেই কম্পোনেন্ট বা সেই পেজে আমরা যেতে পারবো। ঠিক আছে? তো এটাই হচ্ছে বেসিক কাজ রাউটিং এর। তো আমরা এখন একটা নতুন জিনিস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং SSR এবং ক্লায়েন্ট সাইড রেন্ডারিং CSR নিয়ে কাজ করব, এবং জিনিসগুলো কি সেগুলো আগে আমরা একটু জেনে নেই। আসলে কিভাবে কাজ করে তা আমরা দেখব। তার আগে এই দুইটা জিনিসের মধ্যে মূল পার্থক্যটা কোথায় এবং জিনিসগুলো আসলে কি সেগুলো জানতে হবে। তো আমরা চলে যাই সরাসরি একটা উদাহরণে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমাদের কাছে এই জিনিসটা আছে, যেটা একটা CSR এর উদাহরণ এবং এখানে হচ্ছে একটা সার্ভার সাইড রেন্ডারিং এর উদাহরণ আছে। ঠিক আছে? তো ক্লায়েন্ট সাইড রেন্ডারিংটা এভাবে কাজ করে, যখন আপনি একটা লিংকে ক্লিক করেন ওয়েবসাইটে, তখন সেটা সার্ভারে একটা রিকোয়েস্ট দিবে। রিকোয়েস্ট দেওয়ার পরে সার্ভার কি করতেছে? ২ টা জিনিস পাঠায়। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে HTML, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? HTML পাঠায়, জাভাস্ক্রিপ্ট পাঠায়। তো যখন জিনিসটা লোড হচ্ছে, যখন জিনিসটা আপনার সামনে সম্পূর্ণভাবে লোড হয় নাই, তখন আমরা এই জিনিসটা কিছুটা এইভাবে এরকম দেখি যে লোডিং কিছু একটা থাকে। তারপর হচ্ছে জিনিসটা লোড হয়ে যাওয়ার পর, সম্পূর্ণ লোড হওয়ার পর আমাদের কাছে আউটপুটটা আসে। ঠিক আছে? ডাটা ফেচ হয়ে সম্পূর্ণ ওয়েবসাইটটা আমাদের কাছে চলে আসে এবং আমরা সেই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে? তো ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এ কি হয়? যখন সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠানো হয়, তখন HTML এর কোডটা, HTML এর যে কোডটা আছে, আমার কাছে মাউস দিয়ে লিখতে হচ্ছে আসলে। HTML এবং যে এখানে জাভাস্ক্রিপ্ট এর যে কোডটা আছে, এই ২ টা কোড যখন সম্পূর্ণরূপে লোড হয়ে যাবে, তখনই আপনার কাছে কিছু একটা আউটপুট বা ওয়েবসাইটে যে আউটপুটটা আছে সেটা দেখাবে। ঠিক আছে? এর আগ পর্যন্ত লোডিং এ থাকবে, যতক্ষণ না পর্যন্ত এই ২ টা জিনিস একসাথে লোড হয়ে যাচ্ছে, জাভাস্ক্রিপ্টটাও চলে আসতেছে, HTML টাও চলে আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে কিছু আউটপুট দেখাবে না। ঠিক আছে? ২ টা জিনিস ফেচ হয়ে যাওয়ার পরেই আপনার কাছে একটা আউটপুট দেখাবে। বাট সার্ভার সাইড রেন্ডারিং এ কি হয়? যে আপনার যে HTML এর কোডটা আছে, যে জায়গার মধ্যে শুধুমাত্র HTML এর কাজ করা হইছে, কোনো ক্লায়েন্ট সাইডের কোনো কাজ করা হয় না। যেমন ক্লায়েন্ট সাইড ফাংশনালিটি গুলো বলতে আমরা কি বুঝি? যেমন একটা বাটনে ক্লায়েন্ট একটা বাটনে ক্লিক করলে, বা ইউজার যে আছে বা ক্লায়েন্ট যে আছে, সে একটা বাটনে ক্লিক করলে কোথাও তাকে নিয়ে যাবে, বা ফাংশনালিটি যেগুলো আছে, জাভাস্ক্রিপ্ট এর যে কাজগুলো আছে, সেইগুলা ছাড়া সেগুলা ছাড়া বাকি যত কিছু আছে, অর্থাৎ HTML এর যত কোড আছে, ঠিক আছে? সব সার্ভারের মধ্যে লোড হয়ে যায়। ঠিক আছে? লোড হয়ে যাওয়ার পর আপনার কাছে একটা পেজ আপনার কাছে সে শো করে দিবে। অর্থাৎ HTML এর যে বা CSS এর যে কোডটা আছে, HTML CSS এর, সেই কোডটা আপনার কাছে বা সেই আউটপুটটা আপনার কাছে শো করে দিবে। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট দেখতে পারবেন। ঠিক আছে? ইনিশিয়ালি আপনি একটা ওয়েবসাইট দেখতে পারবেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ক্লায়েন্ট সাইডের যে ফাংশনালিটি বা জাভাস্ক্রিপ্ট গুলো লোড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি হয়তোবা বাটনের কাজগুলা বা জাভাস্ক্রিপ্টের যে ফাংশনালিটি সেগুলো হয়তোবা কাজ করবে না। বাট আপনার ফার্স্ট কেসে কি হবে? ইনিশিয়াল মোমেন্টে আপনার কাছে একটা ওয়েবসাইট লোড হয়ে যাবে। সেটা কোথায় লোড হচ্ছে? সেটা হচ্ছে সার্ভার সাইডে লোড হচ্ছে। শুধুমাত্র যে জায়গায় HTML এর কাজটা করা হইছে, সেই কোডটাই সার্ভারের অটোমেটিক, মানে সার্ভারে ১ম এ লোড হয়ে আপনার কাছে একটা আউটপুট চলে আসবে। ধরেন এই আউটপুটটা আপনার কাছে চলে আসলো। ঠিক আছে? এই আউটপুটটা চলে আসলো। বাট এই আউটপুটে অনেকগুলো বাটন আছে। তারপরে সেটিংস বাটনে এইখানে ক্লিক করলে একটা এই জিনিসটা হবে, এখানে ক্লিক করলে এই জিনিসটা হবে। এই জিনিসটা লোড হয় কোথায়? তখন আপনার ক্লায়েন্ট সাইডে এসে তারপর সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, সেটা জাভাস্ক্রিপ্টের যে ফাংশনালিটি সেগুলো হচ্ছে লোড হয়। বাট ইনিশিয়ালি আপনার সার্ভার সাইডে কি হয়ে যায়? HTML এর কোডটা লোড হয়ে যায়। এতে করে কি হয়? এতে করে হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্সটা আরো স্মুথ হয়ে যায়, আরো ক্লিয়ার হয়ে যায়। যেমন
আপনি একটা লিঙ্কে ক্লিক করে সবকিছু লোড হওয়ার অপেক্ষা করা লাগতেছে না। জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করলেই সুন্দর করে আপনার সামনে একটা ওয়েবসাইট ভিজিবল হয়ে যাচ্ছে। ইউজার ততক্ষণে খুশি যে ভাই আমি একটা ওয়েবসাইটে চলে আসছি। তারপরে না হয় আস্তে ধীরে জাভাস্ক্রিপ্টের যত ফাংশনালিটি গুলো লোড হয়ে তারপর সেগুলো কাজ করলো। ঠিক আছে? বাট এতে ইউজারের যে এক্সপেরিয়েন্স সেটা কিন্তু আরো স্মুথ হয়ে গেছে। কিন্তু আমাদের ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এ কি হইতো যে সবকটা কোডই মানে জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটি প্লাস এইচটিএমএল ফাংশনালিটি ২ টা যতক্ষণ পর্যন্ত লোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার সামনে কিছু আউটপুট দেখাচ্ছে না। তো এই জিনিসটা আমরা একটু এক্সাম্পল মানে আমরা কোডের মধ্যে ইউজ করে দেখতে পারি। কোডের মধ্যে ইউজ করার জন্য আমরা অ্যাবাউট পেজে চলে গেলাম। তো আমরা এখানে কি করব? এই যে এই জায়গার মধ্যে কিন্তু শুধুমাত্র HTML এর কোডটা লেখা আছে। ঠিক আছে? কোন ধরনের ফাংশনালিটি আমরা ইউজ করিনি। যেমন বাটনের ফাংশনালিটি বা জাভাস্ক্রিপ্টের কোনো ফাংশনালিটি কিন্তু আমরা ইউজ করিনি। তাইলে কি হইছে? তাইলে কিন্তু আমাদের এই যে পেজটা কিন্তু রান করতেছে। পেজটা কিন্তু রান করতেছে। বাট আমি যদি অ্যাবাউট পেজের মধ্যে একটা বাটন ইউজ করি যেটার মাধ্যমে আমরা হোম পেজে চলে যেতে পারবো বা কোনো বাটনের ফাংশনালিটি এড করি তখনই কিন্তু একটা বিপত্তি ঘটবে যে বিপত্তিটা আমরা এখন দেখব। কিভাবে ঘটবে? যখন আমরা এখানে একটা বাটন ধরেন আমরা একটা বাটন নিলাম। আমরা হচ্ছে এখানে একটা বাটন নিলাম যেমন বাটন আমরা নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা এখানে একটা সাজেশন চলে আসছে তো আমরা সাজেশনটা নিয়ে নিই সমস্যা নাই। আচ্ছা তো এখানে কি হইছে? আমাদের যখন হচ্ছে এই বাটনটা ক্লিক মিতে ক্লিক করা হবে তখন একটা অন ক্লিক আসবে। অন ক্লিক আসার পরে সেখান থেকে হচ্ছে একটা এলার্ট চলে আসবে যে হ্যালো ফ্রম অ্যাবাউট পেজ। ঠিক আছে? এই এলার্টটা চলে আসবে। বাট, বাট যে জিনিসটা হবে আমাদের এখানে যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদেরকে একটা এরর শো করে দিছে। এই এররটা কেন শো করছে? কারণ এই যে ফাংশনালিটিটা আমরা ইউজ করছি বাটনের ফাংশনালিটিটা এটা কিন্তু একটা ক্লায়েন্টের কাজ। এটা ক্লায়েন্ট সাইডের কাজ। ঠিক আছে? তো এটা কি হয়? একটা ক্লায়েন্ট সাইডের কাজ। কিভাবে? যেমন এই বাটনে যখন ক্লিক করা হবে তখন কিন্তু একটা ফাংশনালিটি ঘটবে বা কিছু একটা হচ্ছে। জাভাস্ক্রিপ্টে এই জিনিসটা কিন্তু আমরা করছি। তো এইজন্য এটাকে আমরা এরর দিচ্ছে। তো নেক্সট যেস আমাদেরকে এই জিনিসটাকে ক্লায়েন্ট সাইড বানাতে হলে এটা তো সম্পূর্ণ HTML ছিল। সেটার কারণে যদি আমরা ক্লায়েন্ট সাইড বানাইতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে ইউজ ক্লায়েন্ট নামে একটা জিনিস আমাদেরকে লিখে দিতে হবে। লিখে দিয়ে আমরা যদি এটাকে শেষ করি তাইলে কি দেখা যাবে যে আমাদের এররটা কিন্তু চলে গেছে। এবং যখন আমরা এখানে ক্লিক করব তখন কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত এলার্ট মেসেজটা আসার কথা সেটা কিন্তু চলে আসছে। তার মানে বোঝা গেছে যে HTML এর যে কোডটা ছিল, সেটা কিন্তু লোড হইতে আমাদের ক্লায়েন্ট সাইডে লোড হয় নাই। সেটা কোথায় লোড হইছে? সেটা কিন্তু আমাদের সার্ভারে লোড হয়ে আমাদের এখানে চলে আসছে বিধায় আমাদের কোনো এরর দেখায় নাই। বাট যখনই আমরা এখানে হচ্ছে একটা ফাংশনালিটি ইউজ করছি, যে ফাংশনালিটিটা হচ্ছে একটা অন ক্লিক ফাংশনালিটি যেটা কিনা ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্ট সাইড কিছু একটা ইউজ করছি। ঠিক তখনই কিন্তু আমাদের এই জিনিসটা না থাকলে আমাদেরকে একটা এরর দিয়ে দিবে। এররটা দিয়ে দিছে। তার মানে বোঝা গেল যে Next.js এর একটা অ্যামেজিং ফিচার বলতে পারেন যেটা কিনা কাজ করে এইভাবে যে আপনি যখন হচ্ছে কোনো HTML এর যে কোডের পার্টটা থাকে সেটা কিনা হচ্ছে সুন্দর করে সার্ভারে লোড হয়ে যায়। সার্ভারে রেন্ডার হয়ে তারপরে আপনার কাছে একটা জিনিস শো করে ফেলবে। এই HTML এর কোডটা আপনার কাছে শো করে ফেলবে। কিন্তু যখন আপনি ক্লায়েন্টের কোনো কিছু কাজ করাইতে চান তখন হচ্ছে আপনি ইউজ ক্লায়েন্ট দিয়ে এটা যদি আপনি দেন তখন হচ্ছে আপনার ক্লায়েন্ট সাইডে সেটা হচ্ছে রেন্ডার হবে। ঠিক আছে? তো এইভাবে এই জিনিসটা কাজ করে। আরেকটা বিষয় আমরা একটা কাজ করতে পারি। আমরা এই বাটনটাকে যদি চাই তাইলে আমরা একটা কাজ করতে পারি যাতে করে আমাদের অ্যাবাউট পেজটা আসলে লোড হয়ে যায়। তাই জন্য আমরা এখানে অ্যাবাউট এর ভিতরে আমরা যদি একটা বাটন লিখে দিই, বাটন নামে একটা কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করব। BUTK অন বাটনে লিখলাম। তারপর সেটার ভিতরে যদি আমরা কম্পোনেন্ট একটা ক্রিয়েট করি বাটন ডট JSX নামে কম্পোনেন্ট ক্রিয়েট করলাম। তারপরে RFC দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা একটা বাটন লিখবো। সেটা কিভাবে করব? আমাদের যে বাটনটা ছিল সেটাকে আমরা এখানে বসায় দিব। কিভাবে? এই যে বাটনটা আমরা বসায় দিলাম। আচ্ছা। তারপর হচ্ছে এখানে আমরা সুন্দর করে এখানে ইউজ প্ল্যানটা বসায় দিব। কারণ হচ্ছে এটা ক্লায়েন্টের কাজ। তো আমরা ইউজ প্ল্যানটা অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে আমরা সুন্দর করে পেজের ভিতরে আমরা এখানে একটা বাটনটাকে আমরা ইম্পোর্ট করে দিব। কিভাবে? এই যে বাটনটাকে আমরা আ বাটনটা আসতেছে এই যে নিচে চলে আসছে। তো সেটাকে আমরা ইম্পোর্ট করে দিছি। ঠিক আছে? তো এখন যে জিনিসটা হইছে আমাদের বাটনটা কিন্তু চলে আসছে এবং ক্লিক করলে একটা এলার্ট দেখাইতেছে। ঠিক আছে? বাটনটাকে একটু আমরা ডিজাইন করে দিই। বাটনটা কেমন যেন লাগতেছে। তো আমরা এখানে বাটনের ভিতরে ক্লাস নেম দিয়ে আমরা দিয়ে দিলাম হচ্ছে বাটন। টেল এন্ডে আমরা জিনিসটা ইউজ করব বাটন। প্রাইমারি জিনিসটা ইউজ করি। সরি বাটন প্রাইমারি। ঠিক আছে? এটা চলে আসার কথা। আ কোনো একটা কারণে আসতেছে না হয়তোবা। অন্য স্পেলিংটা ভুল হইছে। আচ্ছা আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড আমরা গ্রিন দিয়ে দিই। তাহলে কিছু একটা কাজ করবে। আমরা গ্রিন ফুটে দিলাম। তারপরে হচ্ছে পেডিং আমরা দিলাম হচ্ছে ধরেন 4
ও বাবা এটা বেশি চলে গেছে। পেডিংটার নাম দিলাম হচ্ছে y অক্ষ বরাবর আমরা দিলাম হচ্ছে 2, 2 আর x অক্ষ বরাবর দিলাম হচ্ছে আমরা 4 আর রাউন্ডেড করে দিলাম আমরা, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের যে জিনিসটা হইছে, ক্লিক করলে আমাদের এই জিনিসটা চলে আসছে। ওকে। তো এতটুকু আমরা জেনে গেলাম যে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এবং সার্ভার সাইড রেন্ডারিং কিভাবে কাজ করে এবং ক্লায়েন্ট সাইডের কাজটা আসলে কি, সার্ভার সাইডের কাজটা কি। আবার একটু রিক্যাপ করে নিই। ক্লায়েন্ট সাইডটা হচ্ছে এভাবে কাজ করে যখন আপনার জাভাস্ক্রিপ্টের যে ফাংশনালিটিগুলো যেগুলো আছে, যেগুলো ক্লায়েন্ট ইউজ করবে ওয়েবসাইটে, সেগুলো হচ্ছে ক্লায়েন্টের সাইটে বা আপনার ব্রাউজারে লোড হবে। আর সার্ভার সাইড রেন্ডারিং এ কি হয় যে শুধুমাত্র HTML এর যে কোডটা আছে সেটা হচ্ছে সার্ভারে সুন্দর করে রেন্ডার করে আপনার সামনে চলে আসে। অর্থাৎ আপনি ইনিশিয়ালি একটা আউটপুট দেখতে পারতেছেন। যতক্ষণ না পর্যন্ত আপনার জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটি লোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার হয়তোবা ফাংশনালিটি গুলো কাজ করবে না, বাট আপনি একটা আউটপুট দেখতে পাচ্ছেন। এতে করে আপনার ইউজার এক্সপেরিয়েন্সটা বেটার হচ্ছে। আচ্ছা, তো এই জিনিসটা দেখার পরে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু নেভিগেশন এর কাজ করতে পারি। আমরা একটু আগে আমরা কাজ করছিলাম এইখানে যে আমরা হোম এবং অ্যাবাউটটা তৈরি করছিলাম। এখন আমরা একটা কাজ করব। এই হোমে যাতে ক্লিক করলে, হোমে ক্লিক করলে যাতে হোমে চলে যায় এবং অ্যাবাউটে ক্লিক করলে যাতে অ্যাবাউটে চলে যায়, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। তো সেটাও সিম্পল। আমরা রিয়েক্টে অনেকবার এটা করে আসছি। আমরা জাস্ট একটা কাজ করি। এই জিনিসটাকে এখান থেকে সরিয়ে আমরা নেভের ভিতরে আমরা চাইলে একটা কাজ করতে পারি, লিস্ট নিতে পারি একটা। ধরেন আমরা একটা ইউএল নিলাম। ইউএল নিলাম, নিয়ে তারপর হচ্ছে সেটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে এভাবে। তারপর হচ্ছে আমরা লিঙ্ক নিলাম। লিঙ্ক লিস্ট নিলাম কতগুলা আমরা লিস্ট নিয়ে নিব। আচ্ছা, এখানে এভাবে নেওয়া যাবে না। আচ্ছা, লিস্ট নিলাম আমরা কতগুলা, ২টা লিস্ট নিব। তো এইখানে একটা, এখানে একটা, যেটা প্রথমটা থাকবে হচ্ছে হোম, দ্বিতীয়টা হচ্ছে অ্যাবাউট। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? তো সেটার জন্য আমরা আগে দেখি আমাদের হোম আর অ্যাবাউটটা চলে আসে কিনা। আমরা হোম দিলাম, এখানে গেলাম হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের হোম অ্যাবাউট চলে আসছে, তো নিচে চলে আসছে, সেটাকে আমরা একটু ফ্লেক্স করে দিব। আমরা হচ্ছে ক্লাস নেম দিলাম হচ্ছে ফ্লেক্স। আমার এখন সাজেশন অলরেডি চলে আসছে। আচ্ছা, যেহেতু আমি অনেকবার এই জিনিসগুলো ইউজ করছি, আগে অনেকবার কাজ করছি এগুলো নিয়ে, তো সাজেশনটা আমার কাছে চলে আসে। তো আমরা ফ্লেক্স করলাম, ফ্লেক্স করার পরে আমরা একটু গ্যাপ করে দিলাম 6, ঠিক আছে? তো এখানে কিন্তু হোম আর অ্যাবাউটটা চলে আসছে। এখনো কিন্তু ক্লিকেবল হয় নাই। তো ক্লিক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা ২টা পদ্ধতি ইউজ করতে পারি। একটা হচ্ছে লিঙ্ক দিয়ে করতে পারি, যেটা নেক্সট.js এর ডিফল্ট। নেক্সট.js এর মধ্যে কাজ করে। একটা হচ্ছে ইউজ রাউটার দিয়ে করতে পারি, যেটা রাউটার পুশ দিয়ে আমরা ইউজ করব। তো সেক্ষেত্রে ২টা জিনিস আলাদাভাবে ইউজ হয়। যেমন হচ্ছে আমি এখানে যদি এটাকে লিঙ্ক বানায় দেই, আমরা যদি এখানে একটা লিঙ্কটাকে ইম্পোর্ট করে আনি, যেমন লিঙ্কটাকে আমি ইম্পোর্ট করে আনলাম। এই যে নেক্সট লিঙ্ক থেকে আমি লিঙ্কটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট কিন্তু করতে হবে মাস্ট, নাহলে কিন্তু কাজ করবে না। তারপরে সেটার ভেতরে আমি হোম বসাই দিলাম এবং ঠিক একইভাবে এখানে হচ্ছে অ্যাবাউটটাকে আমি জাস্ট লিঙ্কের মধ্যে দিয়ে এখানে হচ্ছে আমি এটাকে ক্লোজ করে দিলাম এবং অ্যাবাউটটা লিখে দিলাম। এখন কি কাজ করবে? না, এখন এটা কিন্তু কাজ করবে না। আমাদেরকে একটা এরর দিবে। কারণ আমরা লিঙ্ক বসাইছি, ঠিক আছে, বাট এটা কোথায় যাবে সেটা কিন্তু আমরা দেই না। রিঅ্যাক্টে কি করতাম, আমরা এখানে জাস্ট টু বসিয়ে আমরা লিখে দিতাম। বাট এখানে হচ্ছে আমরা একটা কাজ করব, আমরা href দিব। দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা সুন্দর করে হোমের জন্য আমাদের যে কাঙ্ক্ষিত হোমটা দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে অ্যাবাউট এর জন্য আমরা একটা কাজ করতে পারি। অ্যাবাউট এর জন্য আমরা অ্যাবাউট যেটা আমরা ইউজ করছিলাম সেটাকে আমরা হচ্ছে এখানে দিয়ে দিব, ঠিক আছে? তো অ্যাবাউট, ওকে, ফাইন। সো এখন যে জিনিসটা হবে, আমাদের হোমে যদি আমরা ক্লিক করি, আমাদের হোমে কিন্তু চলে গেছে। অ্যাবাউটে যখন আমরা ক্লিক করব, অ্যাবাউটে কিন্তু আমাদের চলে গেছে। তো এইভাবে কিন্তু আসলে নেভিগেশনটা কাজ করতেছে। বাট আমরা একটা জিনিস দেখবো বলছিলাম, সেটা হচ্ছে কিনা আমাদের ইউজারটা ইউজ করে, ঠিক আছে? তো আমাদের যদি আমরা এখানে যাই, আমাদের যে নেভিগেশনের যে কাজ করবে সেটা হচ্ছে প্রথমে লিঙ্কের ইউজটা, আমরা সিম্পল নেভিগেশনটা আমরা দেখলাম। তারপর হচ্ছে প্রোগ্রামেটিক যে নেভিগেশনটা ইউজারটা ইউজ করে সেটাকে আমরা দেখে নিব। তো সেটার জন্য আমাদের একটা বাটন নিয়ে কাজ করতে হবে। হয়তোবা বাটনটা আমরা এখানে ক্রিয়েট করছিলাম। আমাদের মনে আছে আমরা এবার পেজের মধ্যে একটা বাটন ক্রিয়েট করছিলাম। তো এখানে আমরা চাই যে এখানে ক্লিক করলে পরে সেটা হচ্ছে নেভিগেট হয়ে কোথায় যাবে? অ্যাবাউট সেকশনে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা একটা কাজ করতে পারি। আমরা এই হোমের মধ্যে বাটনটাকে আবার নিয়ে আসতে পারি। তাহলে ক্লিক করলে যাতে আমরা সেটাকে অ্যাবাউট এ নিয়ে যেতে পারি, বা এই ক্লিক করলে এখানের মধ্যে কোনো একটা ফাংশনালিটি দেখাবে। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করে এখানে হচ্ছে আমরা এখানে যাওয়ার পরে আমরা যদি একটা কাজ করি, আমরা পেজে চলে যাই। পেজে যাওয়ার পরে আমরা এখানের মধ্যে আ এখানের মধ্যে সুন্দর করে এটা ক্লিক করার করে আমরা এখানে বাটনটাকে আমরা ইম্পোর্ট করে, ঠিক আছে? বাটনটাকে কিন্তু আমরা ইম্পোর্ট করে দিলাম।
মজার বিষয় হচ্ছে এইখানে আমরা হোমে যাওয়ার পরে কিন্তু আমাদেরকে একটা এরর দিছে। কেন এররটা দিছে? কারণ বাটনটাকে ইম্পোর্ট হয় নাই। ইম্পোর্টটা হয়ে যাক, এই যে ইম্পোর্ট হয়ে গেছে, এখানে এরর দিবে না। তো বাটনটা লোড হয়ে যাওয়ার পর এই যে হোমের নিচে কিন্তু ক্লিপি বাটনটা চলে আসছে। এখন যে বিষয়টা দেখেন, আমি কিন্তু এই হোম পেজটাকে ইউজ ক্লায়েন্ট হিসেবে বানাইনি। তারপরে কিন্তু জিনিসটা কাজ করতেছে। মানে বাটনটাকে আমরা আলাদাভাবে নিয়ে সেখানে আমরা ক্লায়েন্টের ফাংশনালিটিটা ইউজ করছি এবং হোম পেজটা আমাদের আগের মতো করেই আছে। ঠিক আছে? আচ্ছা। তো এখন যে জিনিসটা আমরা করতে চাইছিলাম যে বাটনে যদি ক্লিক করা হয় তাহলে যেন সেটা কোথায় নিয়ে যায়? আমাদের অ্যাবাউট এ নিয়ে যায়। ঠিক আছে? বা অন্য একটা সাইটে নিয়ে যায়। ধরেন আমরা অ্যাবাউট এ নিতে চাই। তো সেটার জন্য কি করতে হবে? এখান থেকে ধরেন আমরা এখানে জিনিসটাকে কেটে দিব। আর এখানে লিখে দিব হচ্ছে অ্যাবাউট, গো টু অ্যাবাউট। ঠিক আছে? দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে একটা রাউটার। তো আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে ইউজার ডট ইউজ করব। তো আমরা এখানে একটা ভেরিয়েবল নিব const রাউটার ভেরিয়েবলটা নিব। নেওয়ার পরে আমরা লিখে দিব হচ্ছে ইউজ রাউটার জিনিসটা লিখে দিব। ইউজার না, সরি। আর রাউটারটা লিখে দিব। লিখে তারপর সেটাকে ইনপুট করতে হবে। কোথা থেকে আমরা ইনপুট করব? নেক্সট যে নেভিগেশন যেটা আছে সেটা থেকে আমরা ইনপুট করব। ঠিক আছে? ইনপুট করার পরে আমাদের এটা এখানে কাজ করবে আশা করি। কাজ করার জন্য এখানে আমরা কি করতে হবে? এই যে রাউটার যে ভেরিয়েবলটা নিছিলাম সেটার মধ্যে দিয়ে আমরা কি করব? রাউটার ডট পুশ, রাউটার পুশ দিয়ে দিব। তারপর সেটার ভিতরে আমরা যেখানে হচ্ছে পুশ করতে চাই, ধরুন হচ্ছে আমরা অ্যাবাউট এ পুশ করতে চাই, তো আমরা অ্যাবাউটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যদি আমরা এখানে গিয়ে অ্যাবাউট এ ক্লিক করি, তো আমাদের কিন্তু অ্যাবাউট পেজে চলে আসছে। ঠিক আছে? আবার আমরা হোমে গেলাম। হোম থেকে হচ্ছে আমরা সুন্দর করে গো টু অ্যাবাউট এ ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমাদের অ্যাবাউট পেজে চলে আসছে। তো এই ২ টা জিনিস ইউজ করে ২ টা পদ্ধতি ইউজ করে কিন্তু আমরা আ নেভিগেশনটা আমাদের করতে পারি। প্রথমত যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে আমাদের আ সিম্পল নেভিগেশন, যেটা আমরা লিঙ্ক ইউজ করে আসছি। তো বহুদিন ধরে আমরা এই একটা কাজ করতেছি। দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ইউজ অটো হুক ব্যবহার করা। ঠিক আছে? সো এই ২ টাকে ব্যবহার করে কিন্তু আমরা সুন্দর করে নেভিগেশনটা করতে পারি। আচ্ছা, তো নেভিগেশন দেখার পরে আমরা একটা কাজ করতে পারি। আমরা মূলত এখন দেখতে পারি হচ্ছে যেমন আমরা, হ্যাঁ, হিট চলে আসছে। ইমেজ অ্যান্ড ফন্টস এটাকে আমরা দেখতে পারি। তো Next.js এ আসলে ইমেজ জিনিসটাকে খুব ভালোভাবে অপটিমাইজ করা হইছে, ইমেজ লোডিং জিনিসটাকে। এবং তারা ইনবিল্ট একটা ফিচার দিয়ে দিছে ইমেজ লোডিং এর জন্য, ইমেজটাকে আমরা ওয়েবসাইটে দেখানোর জন্য। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা চলে যাবো সরাসরি আমাদের কোডে। আমরা চাইলে অ্যাবাউট পেজের মধ্যে একটা ইমেজ দেখাইতে পারি। তো এক্ষেত্রে আমি আগে থেকেই পাবলিক যে ফোল্ডারটা ছিল সেটার ভিতরে একটা ইমেজেস ফোল্ডার আছে। সেটার ভিতরে আমি একটা ইমেজ লোড করে রাখছি। ইমেজ ফোল্ডারটা আমি ক্রিয়েট করছি। তো এটা আপনারা ক্রিয়েট করে নিবেন চাইলে। আচ্ছা, তো একটা কাজ করতে পারি আমরা। আমরা এখানে হচ্ছে একটা, আমরা যেমন সাধারণত HTML এ কি লিখতাম? IMG ট্যাগ ব্যবহার করে আমরা ইমেজটা করে নিতাম। বাট এখানে আমরা এটা করব না। এই ফিচারটা ইউজ করতে চাইলে আমাদেরকে কি করতে হবে? বড় হাতের I দিয়ে তারপর হচ্ছে ইমেজ পুরোটা লিখতে হবে। লিখার পরে আমাদেরকে ইমেজটা ইনপুট করতে হবে। এই সেকেন্ড লাইন যেটা বলতেছে সেটাকে থেকে আমরা কিন্তু ইমেজটা ইনপুট করে নিব। করে নেওয়ার পরে যে উপরে কিন্তু আমাদের নেক্সট ইমেজ থেকে ইমেজটা ইনপুট হয়ে গেছে। তারপরে সেটাকে আমরা ক্লোজ করে দিব। এখন যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা একটা ইমেজকে লোড করতে হবে, তাই না? তো সেটার জন্য আমাদেরকে এসআরসি লিখতে হবে। এসআরসি লিখার পরে আমরা যদি সেটাকে আনি, তারপর সেখানের মধ্যে আমরা যদি ইমেজটা দিয়ে দিই, ইমেজটা ইম্পোর্ট করে দিই, তাহলে সেটা কিন্তু পেয়ে যাবে। তো এইভাবে আমরা ইম্পোর্ট করতে পারি পাথ দিয়ে, বাট আমরা এভাবে করব না। আমরা সরাসরি ইমেজটা ইম্পোর্ট করে নিব। তারপর হচ্ছে সেটা আমরা দিয়ে দিব। সেটা কিভাবে? তো আমরা এক কাজ করব, ইম্পোর্ট দিয়ে তারপর হচ্ছে আমরা ইমেজ দিব। ধরেন ইমেজ 1 দিলাম। দেওয়ার পর আমরা দিব হচ্ছে ফ্রম, আমরা একটা পাথটা দিয়ে দিতে হবে। পাথ দেওয়ার জন্য আমরা হচ্ছে বাহিরে যাবো এখান থেকে। তারপরে অ্যাবাউট এ না, আমরা আরেকটু বাইরে যাবো। তো এখানেও না। তারপর আরেকটু বাইরে যাওয়ার পরে এই যে পাবলিক ফোল্ডারটা আমরা পাইছি, সেটার ভিতরে যাওয়ার পরে আমরা স্ল্যাশ দিয়ে আমরা ইমেজেস ফোল্ডারের ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা লিখে দিব হচ্ছে আমাদের যে ইমেজের নামটা ছিল, ইমেজ একটা নিচে একটা দাগ দিয়ে তারপর 3। তো সেটা আমরা লিখে দিব। যেভাবে নামটা ছিল সেভাবেই লিখতে হবে। আপনারা সবাই জানেন। তো আমরা এখানে লিখে দিলাম ইমেজ, একটা ব্ল্যাংক স্পেস, তারপর হচ্ছে 3 ছিল। তো এই জিনিসটা যখন আমরা হচ্ছে একটা আ লোড করলাম হচ্ছে ইমেজটা। লোড করার পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই ইমেজটাকে আমরা এটার ভিতরে বসায় দিব। ঠিক আছে? এটার ভিতরে আমরা বসায় দিব। সুন্দর করে বসায় দিলাম। আচ্ছা। তো এখন যে জিনিসটা হবে, এখন কিন্তু ইমেজটা সেখানে লোড হয়ে যাবে। বাট একটা ইস্যু কিন্তু এখন আছে। ইস্যুটা আমরা দেখব একটু পরে। যেমন এখানে কিন্তু আমার ইমেজটা লোড হয়ে গেছে। বাট আমাকে একটা ইস্যু দেখাইতেছে। ইস্যুটা হচ্ছে এই কারণে যে আমরা এখানে কোনো অল্টারনেটিভ এট্রিবিউট ইউজ করি নাই।
তো প্রত্যেকটা ইমেজ নেওয়ার পরে কিন্তু আমাদেরকে অল্টারনেটিভ একটা জিনিস দিতে হবে যে এটা কি হিসেবে কাজ করতেছিল। এটা হচ্ছে Next.js এর ডিফল্টলি এটাকে ক্যাচ করে, ইস্যু হিসেবে ক্যাচ করে। তো আমরা হচ্ছে লিখে দিলাম হচ্ছে ধরেন ইমেজ লিখে দিলাম। তো ইমেজটা দেখে দেওয়ার পরে এখানে কিন্তু এই ইস্যুটা চলে গেছে এবং এটা কিন্তু আমাদের লোড হয়ে গেছে। তো এটা যে খুব চমৎকারভাবে লোড হইছে এবং খুব মানে অপটিমাইজ আকারে লোড হইছে সেটা আমরা বুঝবো কিভাবে? আমরা ইন্সপেক্টর যাওয়ার পর যখন এটাকে আমরা যদি একটু রেসপন্সিভ এ চেক করি, যদি এখানে ক্লিক করার পর এই তো রেসপন্সিভ চলে আসছে। এখন দেখেন আমি যতই ছোট করি না কেন, যেকোনো ডিভাইসের জন্য যদি আমি চেক করি, তাহলে কিন্তু জিনিসটা এই যে Pixel 7 এ যদি চেক করি, তাহলে কিন্তু আমার এটা রেসপন্সিভ আছে। ঠিক আছে? আমি যদি এটাকে যতই ছোট বড় করি যেমন ট্যাবলেটের জন্য বা যেকোনো কিছুর জন্য, তাহলে কিন্তু আমার এটা রেসপন্সিভ দেখাইতেছে। ঠিক আছে? সো এটা হচ্ছে বেসিক্যালি এই ইমেজ লোডের যে অপটিমাইজেশনটা সেটা হচ্ছে বিরাট একটা তফাৎ আমাদের আগেরটা থেকে। আর এখন যদি আমরা দেখি এখানে একটু হোভার করলে দেখতে পারবো যে লোডিং লেজি, তারপর হচ্ছে উইথ, হাইট সবকিছু কিন্তু তারা ম্যানুয়ালি দিয়ে মানে তারা অটোমেটিক্যালি দিয়ে দিছে। আমরা চাইলে এগুলো ম্যানুয়ালি আমরা এটাকে মানে আমাদের মতো করে মডিফাই করতে পারি। বাট এখানে তারা দিয়ে দিছে। দেখেন এখানে কভার করলে দেখাচ্ছে যে এই ইমেজটা 1.9 এমবি তে লোড হইছে। এটার ইনিশিয়াল মানে ইন্ট্রিনসিক সাইজ যেটা ছিল সেটা হচ্ছে ৩৮৪০ পিক্সেল ইনটু ২১৬০ পিক্সেল ছিল। কিন্তু এটাকে যখন এখানে লোড হইছে এই স্ক্রিনের হাইট অনুযায়ী কি হইছে ১৪৭৩ ইনটু ৮২৮ পিক্সেল। ঠিক আছে? এটা এই স্ক্রিনের জন্য সেটা হইছে। ঠিক আছে? আচ্ছা। তো এখন যে জিনিসটা হইছে এখানে কিন্তু আরেকটা জিনিস দেখেন এখানে কোয়ালিটি যেটা ছিল কোয়ালিটি কিন্তু ৭৫ দেওয়া। তার মানে কি ১০০% এর মধ্যে 75% কোয়ালিটিটা এনশিওর করে সেটা লোড করে দিছে। ঠিক আছে? সো এটাও চাইলে আমরা চেঞ্জ করতে পারি। আমরা 100% ও দিতে পারি। তো এক্ষেত্রে আমরা একটা কাজ করব। আমরা হচ্ছে তাদের Next.js এর সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যদি ইমেজ লিখে সার্চ করি, আমরা ইমেজটা লিখে যদি সার্চ করি, আমরা একটু লোড নিতে সময় নিচ্ছে। আচ্ছা। তো এইখানে আচ্ছা ইমেজ কম্পোনেন্ট এর ভিতরে যদি আমরা যাই, হ্যাঁ, এই তো পেয়ে গেছি। আ সো এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলা তাদের ইয়ে আছে, অ্যাট্রিবিউট আছে। সো প্রপস আছে। প্রপস গুলো কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি। ইউজ করে আমাদের নিজের মতো করে মডিফাই করতে পারি। তো আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে দেখবো আমরা কোয়ালিটি নামে একটা ছিল। কোয়ালিটি যেন কোথায়? আচ্ছা কোয়ালিটি তারা এখানে আচ্ছা কন্ট্রোল আমি যদি আ এদিকে সার্চ করি। কোয়ালিটি, কোয়ালিটি কি আছে? কোয়ালিটি কি আছে না? কোয়ালিটি এখানে পাচ্ছে না। এই যে এখানে ছিল, এই তো এখানে প্রপস কোয়ালিটি হ্যাঁ, এই যে পাইছে। তো বাই ডিফল্ট তারা কোয়ালিটি ৭৫ দিয়ে দেয়। তো আমরা কোয়ালিটিটাকে আমরা চাইলে হচ্ছে 100% এ করে নিতে পারি। আমরা এখানে জাস্ট বসাই দিব যে আমাদের কোয়ালিটিটা হচ্ছে 100% করে দাও ভাই। আমরা চাইলে হচ্ছে করে দিতে পারি 100%। আচ্ছা, এখন যদি আমরা একটু ইমেজটা একটু চেক করি আমাদের ইমেজটা কি হইছে। এখন দেখেন ইমেজটা কিন্তু 100% কোয়ালিটিতে লোড হয়ে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে 100% কোয়ালিটির ইমেজ। আচ্ছা। আরেকটা মজার বিষয় আমরা অনেক কিছু ইউজ করতে পারি। আমরা চাইলে একটা কাজ করতে পারি। আমরা এটাকে কেটে দেই। আমরা এখানে হচ্ছে আ হ্যাঁ, এই জিনিসটা। এই যে প্লেস হোল্ডার জিনিসটা, ঠিক আছে? সো প্লেস হোল্ডার ব্লার, হ্যাঁ? এই জিনিসটা ইউজ করলে পরে কি হবে যে যখন আমরা হচ্ছে ইমেজটা লোড হবে তখন ধরেন এই ওয়েবসাইটটা লোড হচ্ছে, ঠিক আছে? লোড হওয়ার পরে ইমেজটা লোড হওয়ার জন্য যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময় কিন্তু এই যে ব্ল্যাংক থাকতেছে। জাস্ট খালি থাকতেছে। তো এই জায়গাটা কি করতে পারি? আমরা একটা সুন্দর করে ব্লারি ইফেক্ট আমরা দিয়ে দিতে পারি। ব্লারি ইফেক্টটা ইনবিল্ট কিন্তু কাজ করে তাদের। সো আমরা প্লেস হোল্ডার যদি আমরা লিখি, লেখার পর যদি এখানে ব্লারটা আমরা বসাই দেই, তাইলে কিন্তু সরাসরি জিনিসটা এমন হয়ে যাবে যে, এই যে একটা ব্লার চলে আসে, দেখছেন? এই যে জিনিসটা কিন্তু এভাবে কাজ করতেছে। যদি আমরা এখানে রিলোড করি, তাইলে কিন্তু এই যে ছিল, এই যে ব্লার একটা ভার্সনটা কিন্তু ছিল। লোড নিচ্ছে না কেন জানি না। আচ্ছা আবার যদি আমরা এখান থেকে করে দেই, আচ্ছা ব্লার, ঠিক আছে? আচ্ছা। একটা হার্ড লোড দিতে হবে। এই যে চলে আসছে দেখছেন? সো এই জিনিসটা ইফেক্টটা কাজ করবে। এই ইফেক্টটা যদি আমরা জাভাস্ক্রিপ্ট বা নরমাল হচ্ছে HTML দিয়ে করতে যেতাম তাহলে কিন্তু আমাদের খুব বেশি একটা প্যারা হয়ে যেত। বাট Next.js এ কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে করে দিছে। আমরা লোড নেওয়ার সময় এটা জিনিসটা একটা ব্লারি ইফেক্ট করে দিছে। ঠিক আছে? তো এটা ছিল আমাদের ইমেজ অপ্টিমাইজেশন। ইমেজটাকে কিন্তু আমরা সুন্দর এভাবেই কাজ করাইতে পারি Next.js এর ইনবিল্ট ফিচার দিয়ে। এবার আমরা জিনিসটা করব, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের ফন্ট অপটিমাইজেশন এ। আচ্ছা, এই নেক্সট স্ল্যাশ ইমেজটার মানে কি? নেক্সট স্ল্যাশ ইমেজটার মানে হচ্ছে আমরা যখন ইনপুট করছি তখন কিন্তু সেটা নেক্সট ইমেজ থেকে সেটা ইম্পোর্ট হইছে। ওকে? আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, এখন আমরা ফন্টটা নিয়ে কাজ করব। ফন্টটা নিয়ে কাজ করার জন্য আমরা একটা এক্সাম্পল যদি আমরা দেখি আমাদের এখানে আ পেজের মধ্যে না, আমাদের যে এখানে এই যে লেআউটের মধ্যে কিন্তু আগে থেকেই তারা ২ টা ফন্ট কিন্তু তারা ইনপুট করে নিছে। সেটা হচ্ছে এই যে Google ফন্টের গেস্ট মোনো আরেকটা হচ্ছে গেস্ট
দুইটা ফন্ট কিন্তু ইম্পোর্ট করে নিছে। তো আমরা চাইলে এখান থেকে আমাদের যে কোনো ফন্ট আমরা কিন্তু ইমেল করতে পারি। Next.js এর ফিচার যেটা ছিল, অ্যাডভান্স ফিচার যেটা আমরা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে আমরা কিন্তু React-এ যখন আমরা কোনো ফন্ট ইম্পোর্ট করা লাগতো, তখন আমরা কি করতাম? আমরা Google ফন্ট কি থেকে অনেক কিছু ডাউনলোড করে সেটাকে CSS এর মধ্যে ইম্পোর্ট করতাম। ইম্পোর্ট করার পর তারপর সেটাকে আমরা ইউজ করতাম। অনেক ঝামেলা ছিল। ঝামেলা বলতে একটু কাজ করা লাগতো আরকি। বাট Next.js এ কি হইছে? ইনবিল্ট ভাবে তারা হচ্ছে যে Google এর ফন্ট যেটা সেটা কিন্তু ইনবিল্ট তাদের মধ্যে ডাউনলোড করে নিয়েছে যখন আপনি Next.js এর প্রজেক্টটা ইনস্টল করছিলেন। তো সেক্ষেত্রে আমরা যেকোনো Google এর ফন্টটাকে ইউজ করতে পারি। আমরা চাইলে এখান থেকে আমরা অন্য ফন্টও নিতে পারি। যেমন আমরা যদি চাই পপিন্সটাকে নিবো, পপিন্সটাকে আমরা নিবো, পপিন্সটাকে কিন্তু আমরা ইম্পোর্ট করে ফেলতে পারছি। এখন আমরা যে কাজটা করতে পারি, এই পপিন্সটাকে আমরা ইউজ করব। ইউজ করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। আচ্ছা, এই গেস মেমোটা কোথায় ইউজ হয়েছে? আচ্ছা, এখানে ইউজ হয়েছে। ঠিক আছে? আচ্ছা। তো একটা কাজ করি। আমরা এখানে হচ্ছে const দিয়ে আমরা Poppins এর জন্য কিন্তু তারা আলাদাভাবে একটা ভার্সন বলে দিছে। তো আমরা যদি এখানে হচ্ছে ফন্টে চলে যাই, আমরা ডকুমেন্টেশন পড়ে পড়লে অনেক সুবিধা হয় আরকি সবকিছু করার জন্য। তো ফন্টের জন্য আমরা এখানে ফন্ট কম্পোনেন্ট এই যে তারা কিন্তু আ আচ্ছা দাঁড়ান, ফন্টে চলে গেলে আমরা কি পাইছি? এই যে। তো এই ফন্টটা যদি আমরা ইম্পোর্ট করতে চাই, তাহলে কি করতে হবে? এই ফন্টটা ইম্পোর্ট করার জন্য জাস্ট একটা কাজ করতে হবে। এই ধরনের একটা ফাংশন বা এই ধরনের একটা ভেরিয়েবলের মধ্যে জিনিসটা রাখতে হবে। অবজেক্ট আকারে রাখার পরে সেই যে ইনার জিনিসটা আছে সেটাকে আমরা জাস্ট ক্লাস নেমের মধ্যে দিয়ে দেব। ঠিক আছে? এভাবে করলে জিনিসটা হয়ে যাবে। তো আমরা ইনার ফন্টটাকে আমরা ইউজ করি। ইনার ফন্টটাকে নিয়ে আসি। যেমন আমি পপিন্সটা ইউজ করলাম না, এখন বর্তমানে আমরা ইনারটাকে নিয়ে আসলাম। এই যে ইনার ফন্টটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। তারপর হচ্ছে তাদের ইনারের যে ভেরিয়েবলটা তারা ভেরিয়েবল এর মধ্যে স্টোর করছে অবজেক্ট আকারে, তো সেটা হচ্ছে আমাদের দিতে হবে। তো অনেকগুলা জিনিস দেয়া লাগে, যেমন হচ্ছে ইনারের কি জিনিস আছে, যেমন আ সাবসেট আছে, তারপর ডিসপ্লে আছে, সেই জিনিসগুলো আমাদের দিতে হবে। তারপরে এই যে সরি, ফন্টটার নাম হচ্ছে ইন্টার, আমি ভুল বলছিলাম, ইন্টার ফন্ট। আচ্ছা ঠিক আছে। সো এই ইন্টার ফন্টটাকে আমরা একটা কাজ করব। আমরা হচ্ছে এই যে এই জায়গার মধ্যে আমরা বসায় দিব। বসায় দিলে কি হবে যে লাইক আমাদের যে ক্লাস নেমের ভিতরে যে বডির ভিতরে যতগুলা ফন্ট আছে সেগুলা কিন্তু আমাদের ইন্টার ফন্টে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এই ফন্টে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো আমরা যদি আগের জায়গায় যাই তাইলে কিন্তু আমরা খুব বেশি একটা চেঞ্জ না, বাট চেঞ্জ হইছে। ঠিক আছে? এটা হচ্ছে ইন্টার ফন্টে চলে গেছে। তো এইভাবে আসলে আমরা ফন্ট অপ্টিমাইজেশনটাও করতে পারি। ফন্ট অপ্টিমাইজেশন কিরকম হলো? যে প্রথমত আমাদেরকে যদি React এ কাজ করতে হইতো তাহলে আমাদেরকে অনেক ইম্পোর্ট করে Google থেকে ফন্টটা ডাউনলোড করে তারপর সেটা থেকে ইম্পোর্ট করা লাগতো। বাট এক্ষেত্রে আমাদের কি হইছে? আমাদের সরাসরি কিন্তু এখান থেকে জিনিসটা অপ্টিমাইজ হয়ে ইম্পোর্ট হয়ে গেছে। তো এক্ষেত্রে জিনিসটা কি হইছে? এক্ষেত্রে জিনিসটা হচ্ছে আমরা জাস্ট বেসিক গুলা নিয়ে আলোচনা করতেছি। কারণ হচ্ছে এটা হচ্ছে আপনাদের নেক্সট স্টেজটা জাস্ট শুরু করিয়ে দেওয়া। তারপর হচ্ছে আমরা যখন ডিপে যাবো, ডিপ নিয়ে আলোচনা করা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আমরা যখন প্রজেক্ট দেখবো যে আসলে নেক্সট যে যখন আমরা প্রজেক্ট বানিয়ে দেখাবো একটা ভিডিওস, একটা সিরিজে এমনি আসবো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলা নিয়ে আলোচনা করতে পারি। ঠিক আছে? সো তো এটা গেল ফন্ট অপ্টিমাইজেশন। তো আমরা মূলত এবার চলে যাবো আমাদের ডাটা ফেচিং এ। ডাটা ফেচিং এ যাওয়ার পর আমরা হচ্ছে ডাইনামিক রাউটিং এই সমস্ত বিষয়ে ধারণাও পেতে পারবো। তো ডাটা ফেচিংটা আসলে ২ ভাবে করা যায়। আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি যে গেটিং ডাটায় যে এটা সার্ভার সাইড থেকে হইতে পারে, ক্লায়েন্ট সাইড থেকে হইতে পারে। তো মূলত সার্ভার সাইড থেকে যখন সেটা আমরা করি, Next.js এর ইনবিল্ট একটা ফিচার আছে যেটা কিনা খুব চমৎকারভাবে কাজ করে। আমরা সরাসরি জাস্ট ফেচ লিখে ফেচের মধ্যে আমরা আমাদের যে ইউআরএলটা যেটা ছিল যেটাকে আমরা হিট করতে চাই, তো সেই ইউআরএলটা লিখে সেখান থেকে ডাটা জেসন ফরম্যাটে নিয়ে এসে আমরা শো করাইতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে অটোমেটিক্যালি হয়ে যাবে। আরেকটা হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে। তো ক্লায়েন্ট সাইড থেকে কখন করবো আমরা? যখন হচ্ছে আমাদের সেই লোড হওয়া ডাটার মধ্যে কিছু কাজ করতে হবে, ইন্টারেক্টিভিটি থাকবে। যেমন আ সার্চ সার্চ ফাংশনালিটি থেকে শুরু করে ধরেন কিছু আপডেট করা থাকলো, ইউজার কিছু আপডেট করলো ডাটার মধ্যে, তারপর হচ্ছে কিছু ডিলিট করলো অথবা কিছু মানে ইউজারের কিছু কাজ থাকলো বা ক্লায়েন্টের কিছু কাজ থাকলো, তখন হচ্ছে আমরা ক্লায়েন্ট সাইড থেকে করবো। বাট ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে সার্ভার সাইড থেকে করি। কারণ ডাটাটা তখন ফাস্ট লোড হয়ে সার্ভারের মধ্যে লোড হয়ে আমাদের চলে আসে, ব্রাউজারে চলে আসে। তো আমরা ১ম হচ্ছে সার্ভার সাইডটা দেখি, তারপর আমরা ক্লায়েন্ট সাইডটা দেখে নিব। আ বা ক্লায়েন্ট সাইডটা একটু অ্যাডভান্স হয়ে যাবে। তো সেটা আমরা জাস্ট বেসিক, তো আমরা জাস্ট শুরু করতেছি। আমরা ক্লায়েন্ট সাইডটা আপাতত স্কিপ করতেও পারি। আচ্ছা। তো মূলত আমরা ডাটা ফেচিংটা দেখে ফেলি। তো আমরা চলে যাব হচ্ছে ডাটা ফেচিং এ। তো আমাদের ডাটা ফেচ করতে গেলে আমাদের ডাটা প্রয়োজন। তো আমরা জানি যে আমরা জেসন প্লেস হোল্ডারতে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা এটা পেজ করে আনতে পারি। তো আমি একটু সার্চ করে রাখছিলাম। হ্যাঁ, এই যে এখানে আমাদের জেসন প্লেস হোল্ডার যেটা ছিল, এই যে এখানে
এই ওয়েবসাইটটাতে গেলে আপনারা হচ্ছে অনেক ধরনের ফেক ডাটা পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ইউজারের 10টা ডাটা নিব, ইউজারটার ডাটা নিব যেটা হচ্ছে এখানে চলে আসছে। তো এই লিঙ্কটা ইউজ করে বা এই যে ইউআরএলটা আছে সেটা ইউজ করে আমরা ডাটাগুলো ফেচ করে আনবো। তো তার জন্য প্রথমত আমরা একটা ইউজারের একটা রাউটার খুলে পেলে ইউজার যেখানে আমরা শো করাবো। তো ইউজার সরি ইউজার ইউজারের মধ্যে আমরা একটা পেজ নিব, পেজ ডট জেএস আমরা নিলাম, পেজ ডট জেএস নিলাম। আমরা একটা কাজ করি আর এটাকে আমরা রিনেম করে টিউটা বড়তে করে দিই, এটা এমনি আমার সুবিধার জন্য জাস্ট ওকে। আচ্ছা, তো এখন যে জিনিসটা আমরা করব, যেহেতু আমাদের ইউজারটা চলে আসছে, ইউজারের একটা পেজ আমরা ক্রিয়েট করে নিলাম। ইউজারের পেজটা ক্রিয়েট করার পরে আমরা যে জিনিসটা করব, আমরা এখানে সরাসরি এটা চলে আসছে, এটা ওর দোকান নেই, আমাদের আর সিডি পড়লে ভালো। আচ্ছা, তো এটাকে আমরা ইউজার করে দিব ইউজার্স। আচ্ছা, এখানে তো আমরা সবগুলো টানবো, তো আমরা এটাকে ইউজার্স করে দিই, ঠিক আছে। আচ্ছা, তো দিস ইজ ইউজার স্পেস, ঠিক আছে, দিস ইজ ইউজার স্পেস ওকে। তো আমরা এখন সেটাকে আবার আমাদেরকে শো করাইতে হবে। আমরা একটা কাজ করি, আমরা আমাদের আগের পেজ লেআউটে চলে যাই। আমাদের যে গ্লোবালের ছিল লেআউটের মধ্যে আমরা এখান থেকে একটা সেম ভাবে আমরা ইউজারের জন্য একটা বানিয়ে ফেলি। আমরা দেখি আগে ইউজারটা আসতেছে কিনা। আমরা ইউজারটা বানাইলাম, বানানোর পরে আমরা হচ্ছে ইউজার দিয়ে আমরা এটা করলাম, দেখি আমাদের এটা আসে কিনা। আমরা চলে যাবো এখানে, ইউজারে ক্লিক করলে করে এই যে দিস ইজ ইউজার স্পেস চলে আসছে। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা ডাটাটা ফেচ করব, ঠিক আছে, ডাটা লোড করে ফেচ করবো। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডাটাটাকে ফেচ করে আনতে হবে। তো আমরা চাইলেই এই জায়গার মধ্যে আমরা আমাদের ফাংশনটা লিখে আমরা ডাইরেক্ট ফেচ করে আনতে পারি, বাট এটা একটু গুড টু সেভেন আর কোডটা একটু লেন্দি হয়ে যাবে এই জায়গায়। তো আমরা সেটার জন্য আলাদাভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো আমরা চাইলে এখানে হচ্ছে রুট ফোল্ডারের ভিতরে করবো। আমরা রুট ফোল্ডারের মধ্যে আমরা একটা এলআইবি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো। আমরা শুরুর দিকে এই জিনিসটা দিয়ে আমরা ক্রিয়েট করে লাইব্রেরি ফোল্ডার যেটাকে আমরা বলি, জাস্ট এলআইবি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। করার পর এটার মধ্যে আমরা যেহেতু গেট ইউজার নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ইউজারকে নিয়ে আসতেছি। সো আমরা গেট ইউজার নামে একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো গেট ইউজার নামে একটা ফাইল ক্রিয়েট করার পরে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে ডাটা ফেচ করবো, ওকে। তো এখানে হচ্ছে আমরা সুন্দর করে আমাদের জাস্ট কোডটা লিখে ফেলি, আমাদের এক্সপোর্ট ডিফল্ট যেটা চলে আসছে ডিফল্টলি। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে কম্পোনেন্ট নেম আমরা পরে দিব আমাদের গেট ইউজার। তো এই ফাংশনটা যখন কল করবে কেউ, তখন সাথে সাথে সে হচ্ছে ইউজারটা পেয়ে যাবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি একটা বিষয়, জাস্ট এইখানে আমরা একটা ভেরিয়েবল নিব, করেন ইউজার নামে একটা ভেরিয়েবল নিলাম। যে ভেরিয়েবলের ভিতরে আমরা যেহেতু এটা ফেচ করে আনবো, তো অবশ্যই এসিং ওয়েট থাকতে হবে। এখানে এসিং অলরেডি ডিফল্ট চলে আসছিল, তো আমরা ওয়েট করে নিব। ওয়েট করে আমরা এখানে হচ্ছে সরি হ্যাঁ ওয়েট করে আমরা পেজ করে নিব। পেজ করব কাকে, আমাদের যে একটা ইউআরএল ছিল, আমার সাজেশন দেখাচ্ছে, কারণ আমি এই জিনিসগুলো অনেকবার ইউজ করছি আমার কোডে। তো এখান থেকে আমরা এই জিনিসটা নিয়ে আসবো, ইউজারটাকে সাজেশনের সময় ভুলও দেয়, কারণ হচ্ছে আগের করা একটা কোডের স্যাম্পল দেখানো দিয়ে দিতে পারছে, মানে এই যে ক্যাশ নো স্টোরি একটা। তো আমরা এটাকে নিচ্ছি না, আমরা এই জিনিসটাকে নিব। নেওয়ার পরে আমরা সেটাকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে আমাদের এই মুহূর্তে পেজ করার জন্য যেটা। তো এটাকে আনার পরে আমাদের তো সেটা রিটার্ন করতে হবে। তো রিটার্নে আমরা কি করে দিব, এই জিনিসটাকে রিটার্ন করে দেবো। বাট একটা জিনিস হয়েছে এখানে, যে আমাদের এই জিনিসটা কিন্তু একটা বাফার ফরম্যাট আসছে, ঠিক আছে। আমাদের কিন্তু সম্পূর্ণ ডাটা জেসন ফরম্যাটে নিতে হবে। তা আমি রিটার্ন করার সময় সেটাকে কি করবো, ইউজার ডট জেসন করে দিবে, ঠিক আছে, জেসন করে দিবা। এক্ষেত্রে যখন আমরা এই ফাংশনটাকে কল করব, তখন হচ্ছে সেটা হচ্ছে আমাদের জেসন ফরম্যাটে চলে যাবে। আচ্ছা, এখানে যে কি হয়েছে জিনিসটা, আমরা এডিট কেটে দিই, এই যে, ঠিক আছে, চলে আসছে। তো এখন যে জিনিসটা হবে, এটাকে আমরা আমাদের যে ইউজার কোম্পানি যেটা আমরা ক্রিয়েট করছিলাম, ইউজারের যেটা, সেখানে আমরা হচ্ছে নিয়ে এটাকে কল করে দিব। তো আমাদের এই ফাংশনটা চলে আসছে। এখন আমাদের এই ফাংশনটাকে এসএন বানাতে হবে, কারণ হচ্ছে আমরা এখান থেকে ফেচ করে কল করবো জিনিসটাকে। জিপ বানানোর পর আমরা হচ্ছে এখানে লিখে দিব কনস্ট ইউজার ইউজার। আমরা হচ্ছে ওয়েট করব, ওয়েট করার পর
আমরা জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা গেট ইউজার যে ফাংশনটা আমাদের ছিল সেটাকে আমরা কল করে দিব। ঠিক আছে, গেট ইউজার কমিউনিটি কল করে দিলাম। এই যে গেট ইউজার চলে আসলো আমাদের এলআইবি গেট ইউজার থেকে, সেটাকে আমরা ফাংশনটাকে কল করে দিলাম। দ্যাটস ইট। আচ্ছা, তো এখানে আমরা ইউজার্স করে দিই, কারণ অনেকগুলো ইউজার তো আমরা নিয়ে আসবো তার জন্য। ওকে, তো আমাদের এই ইউজারের ভিতরে কিন্তু আচ্ছা এসিঙ্ক আমাদের এই ইউজারের ভিতরে কিন্তু অনেকগুলো ইউজার আসছে। আমাদের যে 10টা ইউজার ছিল সেই 10টা ইউজার কিন্তু চলে আসছে। আমরা যেটা কনসোল লগ করে দেখতে পারি, বাট আমরা জানি এখানে কল আসছে, তাই আমরা সরাসরি হচ্ছে কোডের মধ্যে সেটাকে নিয়ে নিব। আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে এখানে ডাইরেক্টলি লিখে দিব যে ইউজার স্পেস, তো আমরা এটাকে একটু ডিগের মধ্যে নিয়ে নিই, সমস্যা নাই। এটাকে আমরা কেটে দিই। এখানে আমরা এইচনে দিয়ে দিই যে ইউজার করো শেষ। আচ্ছা, তো এখন আমরা জিনিসটা করব সেটা হচ্ছে আমরা অনেকগুলো ইউজারকে নিব, তাই আমরা হচ্ছে একটা লিস্ট বানাই ফেলতে পারি। লিস্ট বানাইতে হলে আমাদেরকে ইউআর লিখতে হবে, তারপর সেটার ভিতরে আমরা বিভিন্ন লিস্টের মধ্যে সেটাকে নিয়ে আসব। তো প্রথমত আমরা কি পাচ্ছি, এখানে প্রত্যেকটা ইউজার থেকে একটা একটা করে ইউজার নিতে গেলে আমরা যেই চিরচেনা ফর্মে সেটা হচ্ছে আমরা ম্যাপ করে ফেলি। তো ইউজার্স ডট ম্যাপ আমরা করে ফেললাম। করে ফেলার পরে আমরা প্রত্যেকটা ইউজার্স থেকে একটা একটা করে ইউজার আমরা পাবো। তো সেটাকে আমরা নিয়ে নিই, ইউজারকে আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এই ইউজারগুলোকে আমরা প্রত্যেকটা ইউজারকে আমরা একটা লিস্টের মধ্যে আমরা শো করে দিতে চাই। তো সেজন্য আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা লিস্টটাকে আগে বানাই ফেলি। আমরা হচ্ছে এখানে একটা করে লিস্ট বানাবো, যে লিস্টটার মধ্যে হচ্ছে আমাদের পুরো জিনিসটা যাবে। তো লিস্ট বানাইলাম। তো লিস্টের মধ্যে আমরা একটা কাজ করি, এইটার ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের ইউজারের যে নাম যেটা ছিল। ঠিক আছে, আমি শিওর না এখানে কি নামে আছে। এই যে ইউজারের নেম নামে আছে, তো আচ্ছা ঠিক আছে, আমরা নেম লিখে দিই। তো এটা ছিল আমাদের বেসিক ভাবে আমরা যেভাবে ডাটাটা এখানে কিন্তু লোড হয়ে গেছে। আমরা একটু চেক করে আমাদের ওয়েবসাইট ডাটা লোড হয়েছে কিনা। এই যে দেখেন, আমরা যখন হোমে ছিলাম, হোম থেকে ইউজারে আসলাম, ইউজারে আসার পর আমাদের ইউজারগুলো কিন্তু লোড হয়ে গেছে, প্রত্যেকটা ইউজার কিন্তু লোড হয়ে গেছে। একটা ইস্যু দেখাচ্ছি, ইস্যুটা হচ্ছে আমরা হয়তো বা কি দেই নাই নাকি, হ্যাঁ কির জন্য হইতে পারে, হ্যাঁ এখানে আমরা কি দেই নাই। তো আমাদেরকে এখানে কি দিতে হবে। তো কি যেটা যেটা আমরা দিব সেটা হচ্ছে ইউজার ডট আইডি নামে তো আছে, তাই না? এখানে হ্যাঁ আইডি নামে আছে। তো ইউজারের যে আইডিটা সেটা আমরা দিয়ে দিব। কি নামে দিলে সেটা চলে যাবে, এররটা চলে গেছে, এই যে এররটা চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের সিম্পলি ডাটাটাকে লোড করার একটা সিস্টেম, যেটা হচ্ছে আমরা সার্ভার সাইড থেকে ইজিলি লোড করতে পারি, যেটা হচ্ছে নেক্সট.js এর ইনবিল্ট একটা ফিচার। আর এখন যদি আমরা চাই যে আমরা এই ইউজার যেগুলো আমরা নিয়ে আসলাম লোড করে, সেটার মধ্যে একটাতে ক্লিক করলে পরে ওই স্পেসিফিক ইউজারের ডিটেইলসটা শো করবে, তাইলে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের ডাইনামিক রাউটিং করতে হবে। অর্থাৎ ইউজারের পরে একটা স্ল্যাশ দিয়ে 1 অথবা 2, 3 এভাবে আইডি নামে যে ইউজারটাকে আমরা চুজ করতেছি সেটাতে আমরা যেতে চাই। তো সেক্ষেত্রে ডাইনামিক রাউটিংটা চলে আসছে। তো আমরা এখন যেটা দেখে নিব সেটা হচ্ছে ডাইনামিক রাউটিং এর জিনিসটা, বিষয়টা কিভাবে কাজ করে। তো এজন্য আমাদের একটা কাজ করতে হবে। আমরা একটা ফোল্ডার, একটা ফাইল ক্রিয়েট করতে হবে, যেটা কিনা জাস্ট আইডি দিয়ে যেকোনো যে আইডিটা আমরা পাঠাবো এখান থেকে প্যারামস আকারে, তো সেই আইডি দিয়ে ফেচ করে নিয়ে আসবে। তো তার জন্য আমরা আগে এখান থেকে একটা কাজ করি। আ এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা একটা লিঙ্কের মধ্যে দিয়ে দিতে পারি। যেখানে কিনা জাস্ট আ আ দাঁড়ান একটা জিনিস। এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা লিঙ্কের মধ্যে দিয়ে দিই। কি হচ্ছে? আচ্ছা, সম্পূর্ণ জিনিসটাকে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করে দিই, যেখানে আমরা আইডিটা পাঠাবো। আচ্ছা, লিঙ্কটাকে ইম্পোর্ট করতে হবে নেক্সট লিঙ্ক থেকে। ঠিক আছে? নেক্সট লিঙ্ক থেকে আমরা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে লিঙ্কের মধ্যে আমরা আগে কিটা লিখে ফেলি, নাইলে পরে আবার কির জন্য একটা এরর দিবে। কি দিয়ে আমরা লিখে দিব হচ্ছে ইউজার ডট আইডি। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আমাদের লিস্ট যেটা ছিল, আমরা লিস্টটাকে বসাই দিব। লিস্টের মধ্যে আর কিটা লাগবে না। এই যে এভাবে হয়ে গেল। আচ্ছা, তো এখন যে জিনিসটা হবে, আমাদের এই স্টেপটা দিতে হবে। আমরা কোন কোথায় যেতে চাই এই স্টেপটা দিয়ে দিলাম। এই স্টেপের মধ্যে আমরা একটা ডাইনামিক্যালি দিব। কারণ হচ্ছে আমরা এখানে ইউজার আইডি দিয়ে আমরা হচ্ছে সেই সিলেক্টেড বা স্পেসিফিক কোনো একটা ইউজারের ডিটেইলস দেখতে চাই। তো সেই কারণে আমরা একটা কাজ করব। আমরা তো কোথা থেকে যাচ্ছি? আমাদের ইউজার্স থেকে যাচ্ছি। আমাদের ইউজার যে জিনিসটা আছে সেখান থেকে এই যে ইউজারের ভিতরে, তারপর হচ্ছে আমরা হ্যাঁ, এক্ষেত্রে এই হচ্ছে আসল খেলা। এখন আমরা আইডি দিয়ে পাঠাচ্ছি। ঠিক আছে? আইডি দিয়ে কিন্তু আমরা এখানে পাঠাচ্ছি। এই যে আইডি আ দিয়ে কিন্তু আমরা এখানে এটা কাজ করছে না। ডলার সাইন দিতে হবে, সরি। আমাদের ডলার সাইনটা কোথায়? এই যে $। ঠিক আছে? সো এখানে হচ্ছে আমরা আইডি দিয়ে পাঠাচ্ছি।
ইউজার ডট আইডি, ঠিক আছে? তো এই আইডি দিয়ে যখন আমরা পাঠাচ্ছি তখন আমাদের কি করতে হবে? আমাদের এখানে স্ল্যাশের পরে কিন্তু একটা আইডি চলে আসবে। স্ল্যাশের পরে কিন্তু একটা আইডি চলে আসবে। ঠিক আছে? শেষে পর্যন্ত আইডি চলে। যখন আমি এখানে যখন এখন কার্সরটা আনতেছি, এই যে আমরা যখন এখানে কার্সরটা আনতেছি, আনার পরে কিন্তু নিচে দেখেন এই জায়গায় লক্ষ্য করবেন যে এখানে কিন্তু ৭ নাম্বার আইডি, ৮ নাম্বার, ৯ নাম্বার, ১০ নাম্বার আইডি কিন্তু চলে আসছে। তার মানে এখন যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ১০ নাম্বার এই যে এটাতে হিট করে ফেলছে। বাট আমরা এটাকে কোনো পেজ আমরা ক্রিয়েট করি নাই, তাই এখানে আমরা এটা আর দেখাচ্ছি না। জাস্ট একটা কাজ করি। আমরা যেহেতু আমরা আইডি দিয়ে পাঠাচ্ছি ইউজারের পরে, তার মানে এই যে রাউটারটা চিন্তা করেন, জাস্ট আমরা রাউটারটা দেখি। রাউটারটা কি? এই যে লোকাল হোস্ট করে স্ল্যাশ ইউজার স্ল্যাশ সামথিং, ঠিক আছে? স্ল্যাশ একটা ডাটা, ঠিক আছে? আইডি। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? বুদ্ধিমানরা বুঝে গেছে যে আমাদের ইউজারের যে রাউটারটা আছে সেটার ভিতরে যদি আমরা আরেকটা কিছু ক্রিয়েট করি তাহলে হচ্ছে সেটার পরবর্তীতে স্ল্যাশ আকারে জিনিসটা যাবে। তাই না? আমরা যদি এখন অ্যাবাউট এর ভিতরে ক্রিয়েট করি কোনো কিছু একটা, তাহলে সেটা কি হবে? অ্যাবাউট এর পরে এই যে অ্যাবাউট এর পরে স্ল্যাশ আকারে যাবে, তাই না? বাট আমরা চাই হচ্ছে ইউজারের পরে স্ল্যাশ আকারে যেতে। তাই কি করতে হবে? ইউজার যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি সেটার ভিতরে ক্রিয়েট করতে হবে। তো আমরা কি দিয়ে পাঠাইছি? আইডি দিয়ে পাঠাইছি। তো ডাইনামিক্যালি এটাকে ক্যাচ করার জন্য আমাদের একটা সিস্টেম আছে নেক্সট সেটাকে আমরা কি করতে হবে? একটা ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেটের আ মধ্যে আমাদের যে জিনিসটা দিয়ে আমরা পাঠাইছিলাম সেই জিনিসটা দিয়ে আমরা ক্যাচ করব। ধরেন আমরা আইডি দিয়ে পাঠাইছিলাম, আমরা আইডি দিয়ে ক্যাচ করি। তো আমরা আইডি দিয়ে ক্যাচ করব। ঠিক আছে? এইভাবেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে? জিনিসটাতে পাঠাইছি তারপরে ইউজারের পরে ইউজার কিন্তু অলরেডি চলে আসছে এখানে, তারপর স্ল্যাশ তারপরে এটা। ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে আমরা চলে যাব। এই আইডির মধ্যে চলে গিয়ে আমরা একটা পেজ খুলে ফেলবো। পেজ সিম্পল একটা জিনিস। ঠিক আছে? খুব সিম্পল। পেজ খুলে বললাম, পেজটাকে আমরা নিয়ে নিলাম আবার সিস্টেমে নেওয়ার পরে আমরা আ আমাদের আগের মতো করে জিনিসটা করে ফেলছি। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ইউজার পেজটাকে সাজাবো। ঠিক আছে? তো ইউজার পেজটাকে আমরা আগের মতো করার জন্য আমাদের কি করতে হবে? আ আমরা যেহেতু একটা করে ইউজার পাচ্ছি তো এই পেজটার আমরা নাম দিয়ে দিই হচ্ছে ধরেন আ 1 ইউজার, 1 ইউজার। ঠিক আছে? 1 ইউজার দিয়ে দিলাম। এখন আমরা যে জিনিসটা করব, আমরা একটা কিন্তু প্যারান্টস পাইছিলাম। কি করছিলাম? আমরা এখানে কিন্তু একটা করে আইডি পাঠাইছি। ঠিক আছে? আইডিটা এখানে প্যারান্টস আকারে যাবে। তো প্যারান্টসটাকে আমরা রিসিভ করব। আমরা এখানে হচ্ছে জাস্ট রিসিভ করে দিই। তো প্যারান্টসটাকে আমরা রিসিভ করে দিই। ওকে, প্যারান্টসটাকে রিসিভ করলাম। করার পরে সেটাকে ডিস্ট্রাকচার করে নিব আমরা কনস্ট আইডি আকারে। তো আমার এখানে সাজেশন অলরেডি চলে আসছে। আ এখানে হচ্ছে আমরা প্যারান্টসটাকে লিখে দিলাম। ঠিক আছে? তো যখন আমরা প্যারান্টসটা লিখে দিছি, এখন আমাদের কি করতে হবে? এই যে আইডিটা আমরা পাইছি, ঠিক আছে? এই আইডিটা ধরে আমাদেরকে ডাটা লোড করে আনতে হবে। আমরা যখন আগে ডাটাটা আনছিলাম তখন হচ্ছে সম্পূর্ণ ডাটাটা নিয়ে আসছিলাম। ঠিক আছে? বাট আমাদের এখন কি করতে হবে? এই যে আইডিটা আছে সেটা ধরে আমাদেরকে ডাটা নিয়ে আসতে হবে। তো আমাদের এই আইডিটা পাঠাইতে হবে। তাইলে একটা কাজ করি, আমরা এখানের মধ্যে আরেকটা ফাইল ক্রিয়েট করে বলি যে get one user বা অন্য কিছু দিয়ে সিঙ্গেল ইউজার বা get one user দিতে পারি আমরা, সমস্যা নাই। তো get one user নামে একটা খুললাম .js রশি.js। তারপর হচ্ছে এখান থেকে আমরা একটা কাজ করি। আমরা জাস্ট সেটাকে পাঠাই দিই। আমরা একটা সেম ভাবে আমাদের আগের মতো করে জাস্ট এটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে বসাই দিব। বসানোর পরে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিব হচ্ছে আইডি। ঠিক আছে? এখানে জাস্ট আমরা এই ডায়নামিক্যালি আইডিটা লিখে দিব। কোথায় লিখবো? এখানে আ স্ল্যাশ আচ্ছা, এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা কপি করি আগেন। কারণ এটাকে আমাদের ডায়নামিক্যালি করতে হবে। হুম, লাভা সাজেশনটা আসলে জঘন্য জিনিস একটা বিষয় আছে। ঠিক আছে? তো আমরা এখানে এইভাবে লিখলাম। লেখার পরে এখানে দেওয়ার পরে স্ল্যাশ আমরা এইখানে আমাদের ডলার সাইন দিব। দেওয়ার পরে জাস্ট আইডিটা বসাই দিই। যে আইডিটা পাইছে। ওকে। তো আইডিটা কোথা থেকে আসবে? এই যে এখানে আইডিটা রিসিভ করবে। আইডি রিসিভ করলো। রিসিভ করার পর যে আইডিটা পাইছে সেই আইডিটা ধরে একটা করে ইউজার দিবে। পেজ করে আমাদের রিটার্ন করে দিবে। ঠিক আছে? তো এখন যেহেতু আমরা একটা আইডি ধরে উম একটা আইডি ক্যাচ করলাম। আইডিটা ক্যাচ করার পরে সেই আইডি ধরে ইউজারটা নিলাম। নেওয়ার পরে সেই ইউজারটাকে আমরা রিটার্ন করাই দিলাম। তো এই আইডিটা এখানে পাঠাইলে জিনিসটা আমাদের হয়ে যাবে। তো আমাদের জিনিসটাকে আমরা আরেকটু রিক্যাপ করব, জিনিসটা সবার শেষে ঝামেলা লাগতে পারে অনেকের। তো আমরা রিক্যাপ করার পরে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা আইডি পাইছিলাম। আইডি পাওয়ার পরে সেটাকে আমরা আইডিটাকে পাঠাই দিব কোথায়? যে আমরা আ ধরেন আমরা সিঙ্গেল ইউজারটাকে নিয়ে আসছি। আ সিঙ্গেল ইউজার
অলরেডি আমার সাজেশনে চলে আসতেছে, বাট এগুলা সব কিন্তু সবসময় নাও বলতে পারি, যেমন এখানে এসিং কিছু একটা আসছে, বাট আমরা এটা ইউজ করবো না এখন। আমরা জাস্ট যেহেতু আমরা গেট ইউজার ফাংশনটাকে কল করবো, তাই আমাদের এই ফাংশনটাকে এসিং বানাইতে হবে। এসিং বানাইলাম, তারপর হচ্ছে এখানে অ্যাওয়েট করবো, যদি কোনো ডাটাটা লোড না হয় অ্যাওয়েট করে, তারপরে গেট ইউজার। ঠিক আছে, গেট ইউজার আইডি। হ্যাঁ, এখন দেখেন, এখন সম্পূর্ণ বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি করছি, আমরা এখানে প্রত্যেকটা ইউজারকে আমরা লোড করছি। এই যে এখানে প্রত্যেকটা ইউজার লোড করছে, প্রত্যেকটা ইউজারের একটা ইন্ডিভিজুয়াল আইডি আছে, সেই আইডিটা ধরে আমাদেরকে কাজ করতে হবে। তখন এইটাতে আমি ক্লিক করলাম, তাইলে আমার এই যে রাউটারটা ক্রিয়েট হয়েছে কি user/1, তাইলে আমার কি করতে হচ্ছে, আমার হচ্ছে এখানে user/1 নামে একটা আইডি ধরে আমি একটাকে হিট করছি। তো সেটাকে আমি এখানে ক্যাচ করছি, এই যে এখানে ক্যাচ করছি। ক্যাচ করার পরে আমরা যে জিনিসটা করছি, এখানে একটা প্যারামস পাইছি, প্যারামসের মধ্যে আমরা একটা আইডি পাইছিলাম, আইডিটাকে আমরা ডিস্ট্রাকচার করে দিছি। নেওয়ার পরে সেই আইডিটা ধরে আমাদেরকে জিনিসটা করতে হবে। তো আমরা এখানে গেট ইউজার ভুল লিখে ফেলছি, আমরা ওয়ান ইউজারটা করছিলাম, গেট ওয়ান ইউজার, আসলে ওয়ান ইউজারটা কি আসে না, ইউজার, আচ্ছা আরেকবার লিখতে হবে, গেট ওয়ান ইউজার। আচ্ছা, এটা প্রবাবলি এখানে অটোমেটিক্যালি আসতেছে না, আমাদেরকে নিয়ে আসতে হবে। তো আমরা ইম্পোর্ট করে ফেলবো সেটাকে। আবার আমরা লিখে দিব হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট, এই যে এখন চলে আসছে সাজেশনে। ঠিক আছে, তো আমরা এটাকে নিয়ে আসলাম গেট ওয়ান ইউজারটাকে। তো সেটার মধ্যে আমরা আইডিটাকে পাঠাই দিছি। আইডি পাঠানোর পর গেট ওয়ান ইউজার গেলাম, একটা আইডিকে রিসিভ করলাম। আচ্ছা, এখানে ওয়ান ইউজার দিতে হবে, সরি এখানে ভুল পড়ে গেছে, ওয়ান ইউজার দিতে হবে। সো সেটা আমরা রিসিভ করলাম, রিসিভ করার পরে আমরা সেই আইডি ধরে একটা একটা করে ইউজার রিসিভ আবার ফেচ করে আনছি, আনার পরে সেটাকে আমরা আবার রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে, সো আমরা এই জিনিসটা করছি এখানে, গেট ওয়ান ইউজারের মধ্যে আইডি দিয়ে আমরা রিসিভ করে আনলাম। এখন যদি আমরা সরাসরি জিনিসটাকে আমরা শো করে দিতে চাই, আমরা শো করে দিতে পারবো। আমরা ডিবের মধ্যে আমরা h1 দিয়ে আমরা সেটাকে নাম দিয়ে দিব, যেমন হচ্ছে এখানে আমরা নামটা দিয়ে দিলাম h1। আমরা যদি এখানে দেই, ধরেন আমরা ইউজার আইডি দিলাম, ইউজার আইডি আমরা দিলাম হচ্ছে এইভাবে, আইডি তো আমরা আগে থেকে ডিস্ট্রাকচার করে রাখছি। তারপর হচ্ছে নেম যদি আমরা দিই, যে সাজেশনে চলে আসছে অলরেডি, আমরা যদি নেমটা দিই, আমরা লিখে লিখে করবো আপনাদের সুবিধার জন্য। তো নেম আমরা যদি দিই এখানে সিঙ্গেল ইউজার, না সিঙ্গেল ইউজারদের আমরা ক্যাচ করছি, সিঙ্গেল ইউজার ডট নেম। ঠিক আছে, দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখন যদি আমরা একটু গিয়ে চেক করি এখানে, আপনি যদি আমরা একটু চেক করি অ্যাবাউটে কি হইল কাহিনী, গেট ওয়ান ইউজার ফ্রম লাইব্রেরি এখানে আসে নাই। আচ্ছা, এটাকে আবার আমরা একটু কল করে দিই, গেট ওয়ান ইউজারটাকে আবার মিল আমরা একটু কল করি, এই যে চলে আস, এখন আশা করি কাজ করবে। ইউজার যখন আমরা যাব, তারপরে যে কোনো একটাতে আমরা যদি ক্লিক করি, তাহলে হিট করার পরে এই যে ইউজারের নাম ধরে এবং তার হচ্ছে আইডিটা কিন্তু চলে আসছে। তো এইভাবে আসলে ডাইনামিক রাউটিংটা কাজ করে। তো আমরা মূলত ডাইনামিক রাউটিংটা দেখলাম, তারপর হচ্ছে একবার ডাটা কীভাবে ফেচ করে আনে, ফেচ জিনিসটাও দেখলাম, একটা নির্দিষ্ট আইডি ধরে সেটা দিয়ে আবার আমরা কীভাবে ডাটাটাকে ফেচ করে আনতে পারি সেটাও দেখলাম। তো আমরা রিঅ্যাক্টটা করার সময় কিন্তু অন্যভাবে করতাম, বাট এখানে সিম্পলি জাস্ট একটা ফেচ লিখে আমরা করে ফেলতে পারতেছি, আমাদের আর কিছু করা লাগতেছে না, জাস্ট ফেচ থেকে আমরা সেটাকে নিয়ে আসতে, ডাটাকে নিয়ে আসতে পারতেছি। তো এটা হচ্ছে Next.js এর ম্যাজিক। আমরা ডাটা ফেচিংটা দেখে ফেলছি, আমরা হচ্ছে ডাইনামিক রাউটিংটাও দেখে ফেলছি। ঠিক আছে, তো আরেকটা বিষয় আছে ক্লায়েন্ট সাইডের জন্য। তো ক্লায়েন্ট সাইডের জিনিসটা একটু লেন্দি হয়ে যাবে, তো আমরা এখানে বেসিক নিয়ে কাজ করতেছি, জাস্ট Next.js শুরু করতেছি। তো এখানে আমরা জিনিসটা দেখতেছি না, পরবর্তীতে আমরা যখন ডিপে চলে যাব তখন আমরা জিনিসটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো Next.js থেকে আমরা অনেক কিছু দেখছি। আমরা মোটামুটি নিজের মতো করে Next.js নিয়ে আমরা প্রজেক্ট শুরু করে দিতে পারি, এমন এমন পর্যায়ে আমরা চলে গেছি, এই লেভেলে বস আমরা হয়ে গেছি। তো এখন জাস্ট আর কয়েকটা জিনিস হয়তোবা দেখলে আমরা এই ভিডিওটা শেষ করে দিতে পারবো। আমাদের কি আছে, হ্যাঁ স্টাইলিং আছে। তো স্টাইলিং জিনিসটা কি, আমরা Tailwind CSS টা আমরা মূলত ইউজ করছিলাম। আমরা যখন হচ্ছে প্রজেক্টটা আমরা ইনস্টল করছি আমাদের পিসিতে, তখন আমরা Tailwind CSS টাকে ইনস্টল করে নিয়েছিলাম বাই ডিফল্ট। তো সেটা কোথায় আছে, সেটা হচ্ছে আমাদের globals.css এর মধ্যে, হ্যাঁ এই যে ইম্পোর্টে Tailwind CSS এর মধ্যে চলে আসছে। তো এখান থেকে আসলে কি হয়, যদি আমরা এখানে কোনো কখনো আমাদের দরকার পড়তে পারে যে আমরা CSS কিছু ইউজ করি। তো CSS টা যখন আমরা এখানে লিখি, তারপর সেটাকে আমরা যেকোনো আমাদের এই যে ফোল্ডারের ভিতর বা এই যে যেকোনো কম্পোনেন্ট আছে, যেকোনো পেজ আছে, সেই পেজগুলোতে আমরা সরাসরি ইউজ করতে পারি। যেমন একটা এক্সাম্পল দেখি আমরা এখানে, ধরেন আমরা দিলাম হচ্ছে ধরেন টেস্ট। ঠিক আছে,
টেস্ট দেওয়ার পরে আমাদের সাজেশনে কি আছে, যা আছে তাই দিয়ে দিই। কালারটা হচ্ছে আমরা রেড দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিলাম হচ্ছে ধরেন এইটা দিলাম, ঠিক আছে? তো এই জিনিসটা যে আমরা করছি, এই যে টেস্ট জিনিসটা আছে, তো আমরা এই টেস্টটা যদি আমরা আমাদের যে কোনো পেজে যে আমরা যদি লিখে দিই, যেমন হচ্ছে অ্যাবাউট এর একটা পেজ আছে, এখানে ধরেন পেজ আছে, ঠিক আছে? তো এখানে যদি আমরা ক্লাস নেম ইউজ করি, ক্লাস নেম এখানে এই জিনিসটা কিভাবে আসে সেটা আগে একটু আমরা দেখি। আমাদের এখানে অ্যাবাউট যে জিনিসটা ছিল, অ্যাবাউটটা কিন্তু এইভাবে আছে, ঠিক আছে? অ্যাবাউটটা কিন্তু এইভাবে আছে। তো এই জিনিসটাকে যদি আমরা একটু কালার করে দিই, এখানে যদি আমরা ক্লাস নেমটা দিয়ে দিই, ধরেন ক্লাস নেমটা দিলাম, তারপরে সেটার ভিতরে আমরা টেস্টটা বসাই দিলাম, ডট ছাড়া হবে। তো টেস্টটা বসাই দিলে আমাদের কিন্তু সাথে, সাথে কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি চাই যে এই বাটনটাকে চেঞ্জ করতাম, তাহলে বাটন কোথায় ছিল? বাটনটা ছিল এখানে। বাটনের মধ্যে যদি আমরা এখানে ক্লাস নেম এর বিজি গ্রিন ছিল, সেখানের মধ্যে যদি আমরা টেস্টটা বসাই দিই, তাইলে যে জিনিসটা হবে আমাদের বাটনটা কিন্তু চেঞ্জ হয়ে এভাবে চলে আসছে, ঠিক আছে? তো এখন যে জিনিসটা হইছে আমাদের এটা কিন্তু আমরা গ্লোবালি, যেহেতু আমরা গ্লোবাল সিএসএস এর মধ্যে ইউজ করছি, তাইলে গ্লোবালি আমরা যেকোনো পেজে যেকোনো ফোল্ডার আমরা ইউজ করতে পারতেছি। বাট প্রবলেমটা হচ্ছে যখন আমরা কোনো স্পেসিফিক্যালি কোনো একটা পেজের জন্য কিছু সিএসএস প্রপার্টি লিখতে চাই, তখন সেক্ষেত্রে আমাদের ইম্পোর্টের প্রসেসটা একটু ভিন্ন হয়। ঠিক আছে? তো সেই জিনিসটা আমরা দেখব। যেমন ধরেন আমরা ইউজার্স পেজে যদি আমরা যাই, ইউজারের মধ্যে কি আছে আমাদের ইউজার্স পেজে যাওয়ার পর আমাদের জিনিসগুলো এভাবে ছিল। তো এগুলাকে আমরা যদি একটু সাজাই নিই আগে, আমরা একটা কাজ করি। আমরা এখানের মধ্যে হচ্ছে আ এখানে গিয়ে লাস্ট নিন আমরা MB2 দিয়ে দিই। তাহলে মার্জিন 2 দিয়ে দিলে হ্যাঁ, প্রত্যেকটা একটু সরে গেছে। তো এখন যে জিনিসটা হবে Y দিয়ে দিই, তাইলে একটু সুবিধা হবে। হ্যাঁ, তো এখন যে জিনিসটা হইছে, এইখানে যদি আমরা টেস্ট জিনিসটা ইউজ করি তাইলে কিন্তু আবার আগের মতো করেই কাজ করবে। ধরেন আমরা আগের মতো করে কাজ করাইলাম, ডট থাকবে না। যেমন এখানে সবকটা যেন চলে আসছে। বাট এটা তো গ্লোবালি ডিক্লেয়ার করছি তাই এইভাবে। বাট যদি আমরা চাই যে স্পেসিফিক্যালি এই ফোল্ডারের জন্য বা এই পেজটার জন্য আমরা স্পেসিফিক কিছু সিএসএস প্রপার্টি লিখব, যেগুলা অন্যভাবে ইউজ করতে হবে বা এই পেজের জন্য আমরা ইউজ করতে পারি, তাইলে কিভাবে করব আমরা? এখানে হচ্ছে একটা আমরা আ ইউজার লিখে দিব। আমাদের সিএসএস একটা ফাইল খুলতে হবে। সেটার জন্য আমরা ইউজার লিখলাম। লেখার পরে হচ্ছে আমরা এখানে যে সিএসএস ফাইলটাই খুলবো সেটার জন্য আমাদের পরবর্তীতে .module.css লিখতে হবে। এটা হচ্ছে সিস্টেম। তো module.css আমরা লিখে দিলাম। লিখার পরে আমরা এখানে একটা কাজ করব। আমরা ধরেন একটা কালার প্রপার্টি করলাম আমরা, ঠিক আছে? কালার দিয়ে দিলাম আমরা। দেওয়ার পরে আমরা এখানে লিখে দিতে পারি, এই যে আমার সাজেশনে একটা দিয়ে দিছে, তো আমরা এটা লিখব না, আমরা অন্য কিছু একটা দিব। ধরেন হচ্ছে কালার আমরা ব্লু দিলাম। তারপর হচ্ছে সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটা কিছু একটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে হচ্ছে এইটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন এই জিনিসটা যদি আমরা যেকোনো একটা ফোল্ডারে বা যেকোনো পেজে যদি লিখি কালারটা, তাইলে কিন্তু সেটা কাজ করবে না। যেমন এখানে আমাদের কালার যদি আমরা জিনিসটা লিখে দিই, ধরেন আমরা কালার জিনিসটা লিখে দিলাম, তাইলে হচ্ছে আমাদের জিনিসটা কিন্তু কাজ করতেছে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি করতে হবে? যেহেতু আমরা গ্লোবালি না লিখে স্পেসিফিক একটা ভাবে আমাদের নিজের মতো করে অন্য কোনো পেজের জন্য ইউজ করার জন্য আমরা করতেছি, তাই সেক্ষেত্রে সেটাকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্টের প্রসেসটা একটু ভিন্ন। কিভাবে ইম্পোর্ট করি আমরা? আমরা লিখি হচ্ছে ইম্পোর্ট আ তারপর হচ্ছে স্টাইলস, ঠিক আছে? আ স্টাইলস ইম্পোর্ট করার পরে আমাদের জিনিসটা করতে হবে ফ্রম, তারপর হচ্ছে আমার যে জিনিসটা দিছে সেটাই। ঠিক আছে? তো আমাদের এই যে এখানে আমাদের আ এই ফোল্ডারের মধ্যেই ছিল, তাই হচ্ছে ডট দিয়ে আমরা জাস্ট এই ইউজার মডুলো সিএসটাকে ইম্পোর্ট করে নিছি। নেওয়ার পরে প্রসেসটা আরেকটু ভিন্নভাবে কাজ করতে হবে। যেমন এখানে হচ্ছে আমাদের এইটাকে ধরেন আমরা কেটে দিলাম। আমরা মার্জিনটাকে রাখবো। তো এটাকে কেটে দিলাম। এই জিনিসটাকে আমরা নিয়ে আমরা সম্পূর্ণটাকে ডায়নামিক্যালি করতে হবে। তাই জন্য হচ্ছে ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানের মধ্যে একটা এই দিয়ে এইভাবে লিখলাম। ঠিক আছে? লিখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে খুবই সিম্পল একটা বিষয়। যেহেতু আমরা সেটাকে হচ্ছে অন্যভাবে ইনপুট করতেছি, তাই আমাদের এখানে হচ্ছে একটা ডলার সাইন দিতে হবে। দেওয়ার পর আমরা লিখব হচ্ছে স্টাইলস। স্টাইলস লিখার পরে যেহেতু এটা অবজেক্ট আকারে আছে, তো আমরা এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। দেওয়ার পর সেটার মধ্যে যে নামে আমরা করছিলাম, আমরা কি নামে করছিলাম? আমরা কালার নামে করছিলাম। আমরা কালারটা দিয়ে দিব এখানে। আমরা এখানে হচ্ছে কালারটা দিয়ে দিব। দেওয়ার জন্য আমাদেরকে একটা দিতে হবে। কালার, কমা দিয়ে তারপর কালার দিয়ে দিলাম। এখন যদি আমরা আ চাই আমাদের এখানে কাজ করার কথা, আমাদের এই যে চলে আসছে। আমাদের ইউজারের প্রত্যেকটা ইউজার কিন্তু আমাদের এইভাবে
স্পেসিফিক্যালি আমরা এখানে করছি, জিনিসটা চলে আসছে। এখন যদি আমরা অন্য কোনো জায়গায় করতে চাই সেজন্য সেখানেও সেমভাবে এটাকে ইনপুট করতে হবে। আমাদেরকে এই যে এই জিনিসটা ইনপুট করতে হবে, স্টাইলসটা ইনপুট করার পরে তারপর হচ্ছে সেটাকে আ এইভাবে ক্লাস নেমের মধ্যে লিখে দিলেই জিনিসটা কাজ করবে। তো এটা হচ্ছে স্পেসিফিক্যালি যদি আমরা কোনো আ পেজের জন্য যদি আমরা করতে চাই তো এই সিস্টেম ব্যবহার করে আমরা করতে পারি। চাইলে হয়তোবা অন্যান্য পেজের জিনিসটা হচ্ছে এই সেম ভাবে ইনপুট করে করলে হয়তোবা কাজ করবে। ইনপুট করে করতে হবে আরকি। দ্যাটস ইট। তো এটাই ছিল। আর যদি লাস্টলি আমরা একটা কাজ করি, লাস্টলি আমাদের কি আছে, আর কিছু কি আছে আমাদের হচ্ছে শুরু করে দেওয়ার জন্য? ইমেজ ফন্ট দেখে ফেলছি। হ্যাঁ, এসইও। তো এসইওতে আমরা মেটাডাটা একটা এক্সাম্পল দেখে ফেলি। তাইলে আমাদের মূলত শেষ হয়ে যাবে জিনিসটা। এই যে এখানে আমরা লেআউটে গিয়ে আচ্ছা, তো আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা আমরা দেখছিলাম যে এখানে নেক্সট ক্রিয়েট নেক্সট স্টেপ নামে একটা টাইটেল আছে এবং আমাদের ইমেজটা এরকম আছে কিছু একটা। তো আমরা চাইলে এই টাইটেলটা চেঞ্জ করতে পারি, টাইটেল ডেসক্রিপশন সবকিছু আমরা চেঞ্জ করতে পারি। তো সেটা কিভাবে? আমরা যে মূলত যে লেআউটটা আমাদের ছিল, গ্লোবালি যে লেআউটটা ছিল অ্যাপের ভেতরে, সেই লেআউটে যাওয়ার পর এই যে মেটাডাটা নামে একটা জিনিস আছে। তো সেইখানে যদি আমরা জিনিসটা সুন্দর করে চেঞ্জ করে দেই, জাস্ট একটু চেঞ্জ করে দিয়ে দিলাম হচ্ছে আমরা আ নেক্সট জেএস আমাদের নিজের মতো করে প্রজেক্ট যদি আমরা লিখে দেই, এই জিনিসটা কি হবে? এখানেও জাস্ট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট জেএস প্রজেক্ট নামে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা। তো এখন এটা কিন্তু ইউজারে চেঞ্জ হয় নাই বা অ্যাবাউট ও চেঞ্জ হয় নাই। ঠিক আছে? আমরা চাইলে এখানেও করতে পারি চেঞ্জ। এখানে কিভাবে চেঞ্জ করব? আমরা সুন্দর করে হচ্ছে আ অ্যাবাউট এর মধ্যে গিয়ে যদি আমরা নতুন কিছু দিতে চাই, ধরেন হচ্ছে আমরা অ্যাবাউট পেজের মধ্যে আমরা অ্যাবাউট এর জন্য আবার অ্যাবাউট দিতে চাই। তো সেক্ষেত্রে আমরা অ্যাবাউট পেজের ভিতরে যাব। তারপর হচ্ছে বাইরে এখানে আমরা ডিক্লেয়ার এটাকে হচ্ছে পেস্ট করে দিলাম। তারপরে এইখানে আমরা যদি লিখে দেই সেটাকে হচ্ছে অ্যাবাউট পেজ তাইলে জিনিসটা হচ্ছে এটা অ্যাবাউট পেজ আকারে চলে আসবে। যেমন অ্যাবাউট পেজ হলো অ্যাবাউট পেজ আকারে চলে আসছে। তারপর যদি আমরা সেটাকে আবার ইউজারের জন্য করতে সেম ভাবে আমরা ইউজারের কাছে যাবো। ইউজারের পেজটা কোথায়? এই যে ইউজারের পেজটাতে যাবো। তারপরে এখানে আমরা পেস্ট করব জিনিসটাকে। পেস্ট করার পরে সেটাকে আমরা লিখে দিব হচ্ছে ইউজার্স। ঠিক আছে? ইউজার্স। সরি ইউজার্স ঠিক আছে? তো এভাবে লিখে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু জাস্ট ইউজার্স চলে আসছে। তো এভাবে আমরা কাজ করতে পারি। তো মূলত এই ছিল আজকের ভিডিওতে। আমরা কি জিনিস দেখলাম? আমরা মূলত হচ্ছে আ আ শুরু থেকেই মোটামুটি আমরা Next.js টা দেখছি। আমরা মূলত প্রথমত আমরা অ্যাপ স্ট্রাকচার থেকে শুরু করছিলাম। অ্যাপ স্ট্রাকচার থেকে শুরু করে আমরা সার্ভার ক্লায়েন্ট দেখছি, লেআউট দেখছি, নেভিগেশন দেখছি। ঠিক আছে? আমরা ফেচ করতে পারি ডাটা এখন। আমরা স্টাইলিং ও দেখলাম। ঠিক আছে? আমরা ইমেজ এবং ফন্টের অপ্টিমাইজেশন টাও দেখছি। ঠিক আছে? আমরা এসইও নিয়ে একটু কাজ করছি। এই জিনিসটা যেহেতু আমরা দেখে ফেলছি Next.js যে কিভাবে কাজ করে, কিভাবে এই Next.js টা শুরু করতে হয়। তো আমরা মূলত Next.js এর প্রজেক্ট নিয়ে মূলত কাজ করা শুরু করে দিতে পারি। আমরা চাইলে পরবর্তীতে এই Next.js টাকে আরো ভিন্নভাবে ইউজ করার জন্য আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা ডকুমেন্টেশনটা যদি Next.js এর ওয়েবসাইট থেকে একটু পড়া শুরু করি তাইলে আমরা মূলত Next.js এর বাকি ফান্ডামেন্টাল যেগুলো আছে, বাকি যে এক্সিকিউশন প্রসেস যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবো। তো সেটার জন্য আমরা রেডি হয়ে গেছি। তো হোপফুলি আপনাদের সবার এই জিনিসটা ভালো লাগছে, এই ভিডিওটা ভালো লাগছে। আপনাদের Next.js এর জার্নিটা শুরু করে দেওয়ার জন্য এটা একটা জাস্ট পুশ ভিডিও ছিল। পুশ করার জন্য একটা ভিডিওটা ছিল। যারা Next.js নিয়ে এতদিন ধরে ভয় পাচ্ছিলেন যে Next.js টা হয়তোবা ভিন্ন অনেক কিছু। তো সেই জিনিসটা এখন আর থাকবে না। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা কমেন্ট করে দিয়ে যাবেন আপনার মতামতটা। থ্যাংক ইউ।